এখনো আমি মন মতন ছেলেই পাই না। সবাই বলে যে বিয়ে করো না কেন, আরে বিয়ে করার জন্য মানুষ তো পেতে হবে যে আমাকে ভয় পায়। মানে আমি জ্যামে আটকায় থেকে থেকে উফ আজকে তো জ্যামে থেকে মানুষ লিখতেছে হা 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 ভালো হয়েছে। সবাই যেটা তুমি বললা যে একদম সবাই ক্লোনস হয়ে যাচ্ছে, লিখাতে বলো, ক্রিয়েটিভিটি বলো, অরিজিনালিটিটা অনেক কমে গেছে। এটা রিসেন্টলি যেটা নিয়ে রাকিন অনেক ফোমো খাইছে। I'm waiting for Rakin's reply to our video. जो FOMO के এখানে কি লেখে? Hello everyone. Welcome to another episode of She Season 2. Real Talk, Real Change. Powered by Samsung and lifestyle partner Yellow. And on today's episode, we're gonna have a guest who's free thinker, who's fun-loving and also funny, who is an excellent achiever, also straightforward. She's basically a woman that a weak man would be scared of. Ladies and gentlemen, please welcome none other than Kaarina Kaisar. Hello! Hello! কেমন আছো? I love the weak man thing. Love it. Thank you. Well, but do you agree with this? That weak men fear an opinionated woman? হ্যাঁ, of course. That's why এখনো আমি মন মতন ছেলেই পাই না। সবাই বলে যে বিয়ে করো না কেন, আরে বিয়ে করার জন্য মানুষ তো পেতে হবে যে আমাকে ভয় পায় না, যে আমার সাথে একটু আদর করে কথা intimidated হয়ে যায় না because of the success or because of who you are. But বিয়ের প্রেশারটা কি এখন is very real? It was real. আমার মনে হয় এখন even আম্মু has given up hope. She's like you do you. At one point কিন্তু অনেক মানে চাইতো আম্মু, আর আমাকে না আম্মু ডিরেক্টলি বলতে পারতো না, অনেক ইনডিরেক্টলি করতো যে সমাজের তো নিয়ম আছে, সবাই একটা নিয়মে চলে। কিন্তু সমাজের এই নিয়মগুলি কেন আছে বলো তো? মানে আমি জানি না, নিয়ম তো আম্মুরা দাদিরাই বানাইছে, তো নিয়ম এখন আমরা ভাঙতেই পারি। কিন্তু ওই জেনারেশন তো ধরো মানে এখন we are the generation who's gonna get accustomed with new rules. So do you feel like there has been a change? Of course. আমার মনে হয় কি যে I have nothing against marriage, honestly. আমি কিন্তু I'm the most আমাকে আমি জানি না দেখলে কতটুক লাগে, বাট আমি কিন্তু I'm one of those যে থাকে না বলিউড পাগলু মেয়ে, মানে I grew up watching এই যে শাহরুখ খানের আইডিয়া যে মাথায় ঢুকছে যে আমার লাইফে রাজ আসবে, আমাকে ভাগায় নিয়ে যাবে। I do want my happily ever after, but আমার মনে হয় এখন যেভাবে মানুষজনের রিলেশনশিপস অনেক, I feel people take each other for granted a lot. So I don't want a grand wedding. I want a proper marriage. So যখন আমার মনে হবে যে না ওর সাথে আমার compatibility ভালো, this is someone যে আমার কথা হচ্ছে যখন করব সময় নিয়ে চিন্তা ভাবনা করে, I don't want to get married for the wrong reasons. হ্যাঁ exactly. সবাই আমার যেটা মনে হয় যে এখন অনেকজন যে আমার বিয়ে হইতে আমার কয়েকটা ফ্রেন্ডের 2-3টা বিয়ে ভেঙেও গেছে, তো আমরা তো আবার ব্যাক টু স্কোয়ার ওয়ান, সবাই মিলে একই স্টার্টিং লাইনে। সো এইটা যে বিয়ে আর সংসার কিন্তু টু ভেরি ডিফারেন্ট থিংস। যে আমি জোশে হ্যাঁ একটু হলুদে নাচবো, একটু বিয়ে হবে, একটু ঘোরাগাড়ি করে এন্ট্রেন্স হবে, এটার পর যে অ্যাকচুয়ালি একটা সংসার করতে হবে, ইউ হ্যাভ টু অ্যাকচুয়ালি লিভ ইউর লাইফ উইথ দ্যাট পারসন। তোমার ইউ হ্যাভ টু ওয়েক আপ নেক্সট টু দ্যাট পারসন ফর দ্য নেক্সট, মানে যদি আমি 10 বছরও ধরি তাও তো একটা ব্যাপার যে ওইখানে যদি তুমি মেন্টালি রেডি না থাকো, আই উড রাদার টেক মাই টাইম যে আচ্ছা একটু সময় নিয়ে করি, অসুবিধা কি? তো তারা টাইম বাম বাদ দেন, সলিড একটা ফোন নেন। তাই টাইম বাম বাদ দাও, সলিড একটা ফোন নাও। এই যে all these preparations for the real life, যেমন ধরো preparing you as a child when you grow up for finances or for marriage or for real life struggles. মানে ধরো আমাদের স্কুলে তো ধরো কোর্সেস দেয়া থাকে অনেক কিছু, কিন্তু এই ট্রেনিং গুলি তো আমাদেরকে আসলে কেউ দেয় না। সো পরে যখন হুট করে এই লাইফটাতে গিয়ে এই চ্যালেঞ্জগুলি ফেস করতে হয়, তখন মোস্ট অফ আস আর লস্ট। সো হাউ ডু ইউ থিঙ্ক we can meet that gap? এইটা কিন্তু অনেক ভালো একটা পয়েন্ট বলছো। আই ফিল লাইক আমাদের স্কুল লেভেল থেকে, আমি এই ফ্যামিলি জানি না, বাট এটলিস্ট এই যে বেসিক, বিকজ ওয়েন আই ওয়াজ স্টুডেন্ট, এই যে আম্মু যখন বলতো যে ও লেভেলের জন্য রেজিস্টার করা লাগবে, রেজিস্টার করার জন্য ব্যাংকের একটা ঝামেলা আছে, এইটা আছে ওইটা আছে, এটা না মানে এক একটা জায়গায় গিয়ে আমরা একদম লস্ট হয়ে থাকতাম যে কিভাবে কি করবো। আই ফিল লাইক বেসিক কয়েকটা লাইফের কোর্সেস, যে অ্যাটলিস্ট ব্যাংকে গেলে তোমার কি করা উচিত, একটা সেভিংস অ্যাকাউন্ট, হাউ টু ওপেন অ্যান অ্যাকাউন্ট, হাউ টু মানে মিনিমাম, কারণ আমরা কিন্তু অনেকেই আছে যে ছোটবেলা থেকে আমরা অ্যাটলিস্ট টিউশন, আমার মনে হয় সবারই ফার্স্ট জব মেবি কাউকে বাসার পাশের বাসার একটা আপুকে বা কাউকে এরকম পড়াতাম। সো ওইখান থেকেও যে টাকাটা আসছে আমার, এইগুলো যদি একটু
আর্লি অন যদি এডুকেশনটা দেওয়া হতো বেসিক কয়েকটা জিনিস ঈদের সালামি ঈদের সালামিটা আম্মুর ব্যাংকে না গিয়ে যদি এটা আমি অনেক ভিক্টিমাইজড হয়েছি ঈদের সালামি নিয়ে খালি ঈদের সালামিগুলো নিয়ে বলতো আমি তোমার ফিউচারের জন্যই নিচ্ছি হ্যাঁ আচ্ছা নিচ্ছ ঠিক আছে ভালো কথা তারপরে আমার মেজাজ খারাপ লাগতো কি ফিউচারের জন্য নিচ্ছ তারপর যখন আমি at one point চাইতাম যে আমি একটা জিনিস কিনবো ওই যে টাকাটা দিছিলাম দাও বলে ওইটা দিয়ে আমি মাছ কিনে ফেলছি তুমি যে খেয়ে ফেলছো সেদিন ওইটা আমি কি মাছ খাইতে চাইছি আমি আমার ফিউচারে এরকম মাছের তরকারি চাইছি আমার টাকাটা তুমি কেন মাছ কিনছো আন্টি হ্যাজ সলিড অ্যানসারস মানে সে এমন টাকাটা মারছে সে ঠিকই ইউটিলাইজ করছে সে আমার জন্য মাছ কিনছে হ্যাঁ কেন আর সে মাছটি দিয়েছে তোমাকে এটা আমি চাই না আমি টাকাটা চাইছি বাট আন্টি নাকি একবার থ্রু আ ডিওড্রেন্ট বটল এট ইউ এন্ড তারপর ওটা বাঁকায় যাওয়াতে নাকি সে আরো রেগে যায় আমাকে হাউ ডিড দ্যাট হ্যাপেন আমরা 3 ভাই বোন আই এম দ্য এল্ডেস্ট আর আমার ছোট 2 ভাই আছে ফর হোয়াট এভার রিজন আমি যত মায়ের আমি সব মানে আম্মু আমার সাথে যে কি কি করছে আর কিছু হইলে আমার মনে হয় কি যে ওই যে এরকম কয়েকটা স্টোরি আছে না যে অন্যের উপর রাগটা থাকে করবোটা কি কারিনা তুই সামনে ইউ কাম আই ওয়াজ অলওয়েজ এট দ্য রং প্লেস এট দ্য রং টাইম যে হাঁটতে হাঁটতে মনে করো আমার ভাই একটা পানির বোতল ফালাই দিছে এই যে গ্লাসের মধ্যে পানি স্পিল হয়েছে ও দৌড় সামনে গিয়ে আমি আরে মাইর আর তারপরে এটা অ্যাকচুয়ালি এবার হয়েছিল আম্মু আমাকে কিছু একটা করছিলাম হয়তো এটা মানে আমার মনে না আমি মনে হয় কোনো একটা আমি প্রিটি শিওর ম্যাথ টেস্টে আমি 30তে আমি মনে 2 না 4 পাইছিলাম বুঝছো একটা মানুষ তো নাম লিখলেও তো মনে হয় 7 মার্ক পায় আমি কি করছিলাম ওই পেপারে এত কম মার্ক পাইছে আম্মু জিদে পেপারটা দেখে নো কোয়েশ্চেনস আস্কড নো অ্যান্সার্স রিকোয়ার্ড খালি মারতেছে হাতের সামনে যা পাইতেছে আর আমাদের একটা বুয়া ছিল আমাদেরকে নিয়ে খুব প্রোটেক্টিভ তো খালা বারবার এসে থামাচ্ছে আম্মুকে যে আম্মু ঝাড়ু দিয়ে মারতেছে ঝাড়ুটা নিয়ে গেছে আম্মুর হাতের সামনে ওই যে ডালের যে ঘুটনি বসছে ওইটা দিয়ে মারতেছে ওইটাও খালা নিয়ে গেছে তারপর পাইছে একটা ডিওড্রেন্টের বটল ওইটা দিয়ে মারতেছে ওইটা বেকায় যাওয়াতে আম্মু আরো রাগ করছে এই বটলটা কেন বটলটা তুমি কি করলে আমি করছি তারপরে অন্য সামনে জুতা না যা পাইছে মারতে 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 ওয়ান পয়েন্ট টায়ার্ড হয়ে চলে গেছে আমিও খুব নর্মাল হয়ে হেঁটে রুমে চলে গেছি যে আচ্ছা ঠিক আছে এটা শেষ জ্বালা শেষ আচ্ছা ছোটবেলায় কি কেউ কারিনা কাপুর বলে ডাকতো তোমাকে হ্যাঁ আর হোয়াট ওয়ার দ্য কম্প্যারিজনস না কম্প্যারিজনস অত বেশি ছোটবেলায় আসে না কারণ কারিনা কাপুর কিন্তু আই থিঙ্ক মুভি ইন্ডাস্ট্রিতে সে আসছে 97 2000s এর দিকে হ্যাঁ তো ততদিনে তো আমি মানে হ্যাঁ ওইটা ততদিন আমি বড় টড় হয়ে গেছি বাট যখন কারিনা কাপুর মানে পপুলার হওয়া শুরু করলে এটা কিন্তু এখন একটা কমন ইয়ে যখন আমি কাউকে নাম যে আমাকে চিনেন যে বলি আমি কারিনা ও কারিনা কাপুর আমি হ্যাঁ ইফ ইউ সে সো আই লাভ ইট মানে আমার খুব ভালো লাগে যে আই ওয়াজ named after I wasn't named after her but at least I have the same name and the same name as someone I truly admire আমার খুব ভালো লাগে you were into sports as a child and all your siblings were as well so তখন কি কখনো স্বপ্ন ছিল যে আমি বড় হয়ে I want to be in this sport or I want to represent Bangladesh in the কি ছিল সেটা কোন খেলাটা ছিল আমি মানে as a child আমি একটা কথা আছে না যে স্বপ্ন দেখো কোনটা পূরণ হয়ে যাবে তো আমি সবকিছুই স্বপ্ন দেখতাম আই উড ড্রিম অফ বিকামিং অ্যান অ্যাক্টর আই উড ড্রিম অফ বিকামিং টেনিস প্লেয়ার আমার টেনিস টিম আছে ও মাই গড হাই ফাই আই ওয়াজ অবসেসড উইথ টেনিস এন্ড আমি ওই মার্টিনা নাভরাতিলোভার সময় থেকে শুরু করে আমি সবাইকে ফলো করে যেতাম and in my head I was like someday I will just play like that আর এখানে একটা জিনিস কি যে যখনই যেটা দেখতাম যে তখন অনেক পপুলার ছিল স্টার প্লাসে সঞ্জীবনী দেখছি আমি ডক্টর হব এই যে ডক্টর আমি হবই এটার জন্য আমি আচ্ছা গ্রেজ অ্যানাটমি দেখে হচ্ছিল যে এরকম অবস্থা আর আমার আম্মু যতই না মারধর করতো আমার আম্মু কিন্তু অ্যাকচুয়ালি কখনো যে একটা বাচ্চা যে স্বপ্ন দেখতেছে ও যে বলবে যে না এটা কেমনে পসিবল আমি যতবার বলছি যে আমি বলছি আমি এখন নাচ শিখতে চাই সে পরের দিনই নিয়ে আমাকে শিশু একাডেমিতে নাচের ক্লাসে ভর্তি করাই দিল আমি বলছি আমি টেনিস খেলতে চাই সাথে সাথে নেক্সট দিনে আম্মু র্যাকেট ম্যানেজ করছে টেনিস ফেডারেশনে নিয়ে আমাকে ক্লাসে ভর্তি করাই দিল তুমি আমাকে টেনিস শেখাচ্ছ আমি নিজেও তো ভালো পারি না বাট অ্যাটলিস্ট আমি জানি যে আমি বেসিক্স গুলো পারি আর তখন না সানিয়া মির্জার একটা ক্রেজ চলতেছিল ওর নোজ রিংটা ওর স্কার্ট গুলা বুঝছো তো যখন আমি টেনিস ফেডারেশন যাই দেখি কি নো ওয়ান টু লুক লাইক সানিয়া মির্জা যে স্কার্টস থাকবে নোজ রিংটা থাকবে কিউট পনিটেল থাকবে বাট দেন ইউ রিয়ালাইজ ইটস বাংলাদেশ হ্যাঁ তারপরে দেখি সবাই এরকম ঢিলা ঢালা ট্র্যাক স্যুট পরা জার্সি পরা আর মানে ওইটার থেকে আমার ফ্যাসিনেশন উঠে গেছে তারপর আমি খালি জিজ্ঞেস করতাম যে স্কার্টটা কখন পরতে পারবো স্কার্ট আমার ইন্টেনশন ছিল স্কার্ট পরে আমি খেলবো কিন্তু ওই পর্যন্ত আমার আর ধৈর্যই থাকে নাই আর আমাদের দেশে একটা কিন্তু একটা বড় প্রবলেম যে এক্সট্রা কারিকুলার্স এর জন্য অপরচুনিটিস বলো বা
টিচিং প্ল্যাটফর্মস বলো অনেক কম। আমার তুমি যদি টেনিস শিখতে চাও তখন আমি মানে দিস ইজ ব্যাক ইন 2003 না 4 ও একটাই ছিল টেনিস ফেডারেশন, আমি জানি না প্রাইভেট ক্লাবস হতে পারে। এখন যার বাসা বনানীতে তার জন্য ওইখানে ট্রাভেল করা 1.5 ঘন্টা একটা ট্রাভেল, আর একটা বাচ্চাকে নিয়ে তো প্রতিদিন একটা প্যারেন্টেরও তো ওইভাবে স্কেডিউলটা ঠিক করা লাগে। অলসো একটা বাচ্চার আরো রুটিনে অনেক কিছু থাকে, স্কুল থাকে, হোমওয়ার্ক থাকে। এক্স্যাক্টলি, তো ওইটা টাইমের জন্য আর আমি ওইভাবে কন্টিনিউ করা হয় নাই। বাট মানে কখনো যে কোনোটাতে বাধা দিয়েছে আমাকে ওইটা না, আম্মু সর্বোচ্চ চেষ্টা করেছে। আমার আস্তে আস্তে ইন্টারেস্ট উঠে গিয়েছে, বা যে সামহাউ যে টাইম মিলে নাই, জ্যামে পড়ে যেতাম প্রতিদিন আব্বু আম্মুকে নিয়ে একটা টানাটানি, সো আস্তে আস্তে ফেড আউট করেছে। বাট আই অলওয়েজ মানে আমি যতবার আই লুক ব্যাক অন দোজ মেমোরিজ আমার খুব ভালো লাগে যে অ্যাটলিস্ট আমি সবকিছু ট্রাই করছি, যে মানুষকে বলতে পারবো হ্যাঁ আমি টেনিস পারি, খারাপ পারি, আমি পারি, I took classes, so I know. So age having supportive parents, how important do you think that is, especially in a girl child's life? এটা মানে I cannot emphasize enough. আর এটা না আমি নিজেও বুঝতাম না যে এটা আমি কতটুকু ফর গ্রান্টেড নিয়েছি, বিকজ I had a very normal childhood growing. মানে আমার প্যারেন্টসরা ইমোশনালি অ্যাবিউসিভ ছিল না, আমাকে অনেক প্যাম্পার করতো। মানে আমি যেটা এখন আমি জানি না এটা শুনতে কতটুকু ককি শোনাবে, বাট আমাকে অ্যাকচুয়ালি ভেরি মানে খুব প্রিন্সেস ট্রিটমেন্ট দিয়ে বড় করেছে, যে যখন যেটা খেতে চাচ্ছি, যখন যেখানে ঘুরতে যেতে চাচ্ছি। সো যখন আস্তে আস্তে বড় হওয়া শুরু করলাম, আমার ফ্রেন্ডসদের সাথে কনভারসেশনগুলো একটু আমার ডিপার লেভেল যাওয়া শুরু করলাম, আই উড হিয়ার স্টোরিজ ফ্রম দেয়ার সাইড যে এটা করতে দিচ্ছে না, ওইটা করতে, কেন করতে দিচ্ছে না, মানে কেন বলে কি না, মানে ইভেন যখন ও লেভেলস এর পর আমি যখন অ্যাব্রড অ্যাপ্লাই করা শুরু করি, আমার অনেক ফ্রেন্ডকে কিন্তু এটা পারমিশনই দেয় নাই। আই ওয়াজ লাইক পারমিশন দেয় নাই বলে কি হ্যাঁ পারমিশনই দিচ্ছে না আমার ঢাকায় পড়াশোনা করতে। হোয়াট, আমি এটা রেজিস্টারই করতে পারতেছি না। Did you ever want to settle abroad? হ্যাঁ, I did at one point. Do you still want to? হ্যাঁ, গিভেন এখন যেরকম অবস্থা আই উড ওয়ান্ট টু, কারণ আমার মনে হয় এখন ঢাকা হ্যাজ বিকাম ভেরি আনলিভেবল। আমি এইভাবে চাই না টু লিভ আউট দ্য রেস্ট অফ মাই ডেজ, যে আমার এখন মনে হয় ঢাকায় থেকে থেকে নিজেকে আস্তে আস্তে পয়জন করতেছি। দিস ইজ লাইক উই আর ডাইং আ স্লো ডেথ এভরি ডে উইথাউট ইভেন রিয়েলাইজিং। সব বাদ, ইভেন ইফ উই থিংক অ্যাবাউট জাস্ট দি এয়ার কোয়ালিটি, আমাদের AQI মনে হয় এখন 391 না কত। তো AQI আমি আসলে ব্যাপারটা বুঝতাম না, থাক হুদাই বলে AQI 3, আচ্ছা ঠিক আছে, নর্মালটা কি? আই গুগলড ইট ওয়ান্স, নর্মালটা নাকি তোমার 5 হওয়ার কথা। 5 কোথায় আর 390, আমি 30 হইলে বুঝতাম, 391 like what nonsense. That's why we score as one of the top toxic air countries in the cities in the world. We're at least winning মানে somewhere. We're at least winning. We're winners. Dhaka is a winner. Alright, so ছোটবেলা থেকে মানে তোমার তো অনেক কিছুই হতে ইচ্ছা করতো, but when did you know that you are going to go for comedy or you are going to go for script writing or direction? This is something that happened very organically. এটা কমেডি তো the fact that people find me funny, এটা আমার কাছে খুব ফানি লাগে, যে মানে কারণ আমি কিন্তু যখন when I started making content on Facebook, তুমি দেখবা early on, এখনো কিন্তু most of my videos আমি কিন্তু rant করতেছি, যে মানে আমি জ্যামে আটকায় থেকে উফ আজকে তো জ্যাম দেখি মানুষ লিখতেছে হা 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 ভালো হয়েছে, আচ্ছা আরে মানে আমি তো কথাগুলো সিরিয়াসলি বলতেছি, এখন মানুষ মজা পেয়ে গেছে আমি যাই না। I think that's because they can relate. হ্যাঁ, হইতে পারে যে I hit that point of যে রিলেট করতে পারতেছে বা কিছু একটা হয়তো তারা মজা পেয়ে গিয়েছে। বাট এইটা বাদে it wasn't planned. I started making contents very randomly and এটা I'm very grateful to whoever watched and shared and supported me early on. এটা আমাকে একটা প্ল্যাটফর্ম দিয়েছে, and of course ওইটার থেকে we segued into making our own, building our own production house. ওইখান থেকে we are মানে এখন ওয়েব সিরিজ হচ্ছে, ফিল্মস হচ্ছে। সো এটা কিন্তু এখন আমি যে মানে ঠিক আছে অন পেপার হয়তো আই এম লাইক দ্য স্ক্রিপ্ট রাইটার, যে ঠিক আছে ফিল্ম লিখেছি বা ওয়েব সিরিজ লিখেছি, বাট এখনো কিন্তু আই এম স্টিল লার্নিং। আমি এখনো প্রপার ফরম্যাটটা যাই না। সো আমার মনে হয় যে কাজের মাধ্যমে আস্তে আস্তে শিখছেন। আই উড লাভ টু লার্ন মোর, কারণ যত কাজ করে এটা তো তুমিও জানো যে এখানে প্রত্যেকটা শুটে প্রত্যেকটা সেটে একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স, ডিফারেন্ট মানুষের থেকে কিন্তু অনেক কিছু শেখার আছে। আর আমার মধ্যে আর আমার ওই জিনিসটা অনেক মজা লাগে যখন একটা সেটে যাই, কিভাবে কি করা হচ্ছে। এই যে এখানে একটা নতুন স্টুডিও, এটা চিনে গেলাম, আচ্ছা ভালো লাগতেছে। সো এইখানে যে আমার মনে হয় যে আমি ওই মেন্টালিটি নিয়ে সবসময় কাজ করি, যে মানে I consider myself to be the dumbest person in every room, and I always
মানে ওই জিনিসটা মাথায় থাকে দ্যাট দেয়ার ইজ আ লট টু লার্ন, যে যখনই আমি কোনো একটা নতুন জায়গায় যাই বা নতুন একটা প্রজেক্টে সাইন আপ করি, আমি একদম ব্ল্যাঙ্ক স্লেট নিয়ে ঢুকি, যে এটা পুরা যেন আমি মানে আই ওয়ান্ট টু সোক আপ এভরিথিং, এভরি আউন্স অফ নলেজ দেয়ার ইজ, যেন একটা অ্যাটলিস্ট ওইখান থেকে আর কিছু না পেলেও যেন আমি একটা নতুন কিছু শিখে বের হতে পারি, মানে ফর মাইসেলফ। হ্যাঁ, ফর মাইসেলফ। ডিড ইউ এভার ওয়ান্ট টু বি আ ফুটবলার? না, নেভার। এইটাই একভাবে আমাকে টানে নাই। বাট হোয়াই নট? বিকজ ফুটবল না অনেক, এই যে দৌড়াদৌড়ি, এইটা আমার পছন্দ না। আর দৌড়াদৌড়ি শুধু মানে ফুটবল খেলার সময় দৌড়াদৌড়ি না, আমি কিন্তু এই যে যেন বললাম, আব্বু তো মাঝখানে আমাকে মহিলা কমপ্লেক্সে নিয়ে যখন মেয়েদের ট্রাইআউটস চলে আমাকে নিয়ে গেছিল, একটা ম্যাচ শুরু হওয়ার আগে দে মেক ইউ রান রাউন্ডস এন্ড আই হেটেড রানিং। যে আরে ফুটবলের মানে খেলার সময় তো দৌড়াবই, তো এই যে মাঠের এক এন্ড থেকে আরেক এন্ডে দৌড়াও, আবার ম্যাচের আগে দৌড়া, আবার ম্যাচের পরে স্ট্রেচ করো, ধুর আমার এত এনার্জি। বাট ওয়ারেস ছোটবেলায় কিন্তু আমি অনেক অ্যাথলেটিক ছিলাম, বাট তাই বলে এত ডেডিকেটেড ভাবে। আর মানে ব্যাডমিন্টন যেমন তুমি খেলতে খেলতে তাও পারবে, আই থিঙ্ক ম্যাক্সিমাম মানুষ ব্যাডমিন্টন পারবে, কিন্তু ফুটবল কিন্তু অনেক টেকনিক্যাল একটা খেলা। তুমি ইউ ক্যানট হিট উইথ ইয়োর টোজ, তোমার কিন্তু এভাবে কিন্তু একটা ইনজুরি হতে পারে, আনলেস এন্ড আনটিল ইউ নো হাউ টু প্লে ইট প্রপারলি, ইউ শুডন্ট মানে Also it requires a lot of stamina. মানে আমি অনেক বের হলাম, খেললাম, ব্যাপারটা এরকম। আর মানে আমার এটা খারাপ লাগে যে আব্বুর লেগাসিটা আসলে আমাদের কারোর সাথে। আমার ভাইরা কিন্তু অনেক ভালো ফুটবল খেলে। আমার একদম যে ছোট ভাই আছে সাদাব, ও মোহামেডানেও খেলতো, তারপরে হি হ্যাড টু গো টু ইউকে ওর হায়ার স্টাডিজ এর জন্য। আর এখন তো আর মানে এখন আমার মনে হয় ইন্টারেস্টই হারাই ফেলছে। বাট আমার দুই ভাই খুব ভালো ফুটবল খেলতো। মেবি देयर নেক্সট জেনারেশন উইল বি, হইতে পারে কারণ আমার মনে হয় যে এই জিনিসটা মানে ফুটবলের সিনারিওটা বাংলাদেশে আব্বুর সময় যেটা ছিল সব সময়, মানে আমিও তখন ছোট ছিলাম টু আন্ডারস্ট্যান্ড দ্য ইম্প্যাক্ট অফ ফুটবল ব্যাক দেন। বাট সবাই যে এখন গল্প করে যে মোহামেডান ভার্সেস আবাহনী, যে যখন নাকি খেলা হতো ওটা নাকি ন্যাশনাল হলিডের মতন হতো, যে সবাই মাঠ ভেঙে যেত খেলা দেখার জন্য, তারপর নাকি দোকানপাট বন্ধ করে সবাই ওইখানে নাকি মোহামেডান আবাহনী ফ্যানদের মধ্যে মারামারি লেগে খুনাখুনি হয়ে যেত। আমি তো এটা কিভাবে, আমি তো এটা পাই না। আমি পেয়েছি ক্রিকেটের জন্য সবাই মোটামুটি মানে কম বেশি প্যাশনেট, বাট এরকম পাগলামি তো দেখি নাই। সো আই রিয়েলি হোপ যে ফুটবল মেক্স আ কামব্যাক, তো মজা হবে। আঙ্কেলকে নিয়ে কোথাও গেলে when people would recognize him, তখন এই ব্যাপারটা কেমন লাগতো? এটা অনেক মজা লাগতো। আর ছোটবেলায় অনেক মানে মাঝে মাঝে এমন হতো যে অনেক মানে রিমোট কোথাও গেছি, যে এখানে কেউ কাউকে জায়গাটা দেখে মনে হচ্ছে কি এখানে কারো ফোন কারো টিভি কিচ্ছু নাই, কিন্তু আব্বুকে দেখে আর আব্বুর প্রতি না খালি এমন আছে চিনে, আমার মনে হয় যে আব্বুর প্রতি যে একটা যেরকম রেসপেক্ট, যেরকম একটা আন্তরিকতা কাজ করে মানুষের, আব্বুকে নিয়ে সে তার বাসায় মনে করো চা খাওয়াবে, না কাছে আপনি বাসায় আসেন, আপনি চা খেয়ে যান। আর আমার আব্বু না, ও না আব্বুর কথাবার্তা বলার ওয়েও খুব আচ্ছা ঠিক আছে আসতেছি, না বলতে পারে, হ্যাঁ আপনি আগান আমি আসতেছি। এটা কি মানে, তো আমি সবসময় এভাবে আব্বুকে দেখে বড় হয়েছে যে যেখানে যাই। আর এইটা আমার কাছে খুব মজা লাগে যে এখনো টু দিস ডে যে আব্বুকে এত মানুষ এত মানে আসলেই মানে দেখেন হি ইজ আ লিভিং লেজেন্ড এট দিস পয়েন্ট। এটা আমার খুবই মানে। বাট এরকম কি হয়েছে কখনো এই সেম রেকগনিশনটার জন্য বা এই আইডেন্টিটিটার জন্য আনওয়ান্টেড কোনো কিছু ফেস করতে হয়েছে? না, নট রিয়েলি। আব্বুর সাথে আমি যতবার গেছি মানে আই হ্যাভেন্ট হ্যাড এনি ব্যাড এক্সপিরিয়েন্সেস সো ফার। যদি হয়েও থাকে আই এম প্রিটি শিওর যে আব্বু একটু প্রোটেক্ট করে রাখতো, কারণ আব্বু সবসময় যখনই মুভ করতো এরকম পাবলিক জায়গাতে এরকম একটা পসে নিয়ে মুভ করতো যে আব্বুর পিছার। আমার মনে হয় যে খারাপ এক্সপিরিয়েন্সের যে বেশি অনেক ইউনিক এক্সপিরিয়েন্স হয়েছে। যেমন আই রিমেম্বার একবার আব্বুর সাথে আমি ফরিদপুরে গেছি, মানে উই ওয়ার ট্রাভেলিং সামওয়্যার, আর মাঝখানে ওই যে ট্রানজিটটা আমরা উই স্টপ ফর আ ব্রেক। আর আমি খুব লাইক আই ওয়াজ, ওই যে থাকে না যে কয়েকটা মেয়ে আব্বুকে ছাড়া, আমি তখন আব্বুকে ছাড়া কোথাও যাব না, আব্বু আমাকে ছাড়া কোথাও যাইতে পারবে না। আই বেগড হিম টু টেক মি অন দিস রোড ট্রিপ। আমার কোনো এখানে আমার কোনো কাজই নাই, আব্বু অনেক একটা বিজনেসের জন্য কোথাও যাচ্ছে, হ্যাঁ মানে আমি যেতেই হবে। অ্যান্ড আই রিমেম্বার যখন আব্বু অফিসে সকাল সকাল বের হইতো, আমি আব্বুকে যেতে দিব না, আমাকে নিয়ে যেতে হবে স্কুলে। যদি আব্বু আমাকে পিক আপ না করতে আসে, যদি ড্রাইভার বা কাউকে পাঠাতো, আমি গেট থেকে বের হইতাম না। আই উড ওয়েট 4টা পর্যন্ত 5টা পর্যন্ত আনটিল হি শোড আপ, তারপর আমি বের হইতাম। মানে আব্বুর জন্য আমি একদম জান দিয়ে দিব। তো আব্বু আমাকে যে রোড ট্রিপে নিল, এখন ফরিদপুরে থামছি, এখন তো আব্বুরও হয়তো মাথায় নাই, আমি তো ভুলে গেছিলাম। এই এতক্ষণ এই 4-5 ঘন্টা পর আমি আব্বুকে বলছি যে আব্বু
বাথরুমে যাব, এই যে এখন আম্মু নাই, আমি আর আব্বু। আব্বু আমার দিকে তাই বলে, ছা বাথরুমে যাবা, ঠিক আছে। আমি বলছি আব্বু উঁচু কমোড লাগবে। তো এইটার একটা ইয়ে। সো হোয়াট হ্যাপেন্ড ইজ ইন দ্য মিডল অফ নোওয়্যার what he did was he started knocking on doors randomly. নক করে করে বলছে কি, আমার মেয়ে বাথরুমে যাবে, আপনাদের কি হাই কমোড আছে? হ্যাঁ। আর আব্বু তো তখন তো অনেক মানে পপুলার। আব্বু একটা মানে মানুষ ভাবছে একটা কোনো একটা প্র্যাঙ্ক টিভি শো চলে, কাইসার ভাই আপনি বাথরুম, মানে না সরি, মানে একটা ওইরকম অবস্থা। সো 4-5টা দরজা নক করে আসলেই আমরা একটা ওয়াশরুম পেলাম। আমি ওয়াশরুমে গেলাম, বের হয়ে দেখি আব্বুর জন্য তারা খাবার দাবার আয়োজন করে বসে আছে। মানে এটা খুবই সুন্দর একটা মেমোরি। মানে আই উইল অলওয়েজ রিমেম্বার যে আমার আব্বু এরকম দরজা নক করে করে আমার জন্য একটা হাই কমোডের বাসা খুঁজে বের করছিল এত রাতে। only fathers can do this. হ্যাঁ। টাইম বাম বাদ দেন, সলিড একটা ফোন নেন। তাই টাইম বাম বাদ দাও, সলিড একটা ফোন নাও। So এখন কি সিচুয়েশনটা কোনোভাবে রিভার্স হয়েছে? এখন you have your own identity. You people know you by your name. So এমন কি আঙ্কেলের কোনো সিচুয়েশন হয়েছে যেখানে he got introduced by আচ্ছা this is Kaarina Kaisar's father? হ্যাঁ he did. আর আব্বু এটা আমাকে খুব মানে he does say this with a lot of pride. I've even seen interviews where he's sharing this story যে apparently এখন যারা ইয়াং যারা তারা নাকি আব্বুর কাছে এরকম দৌড়ায় টোড়ায় যায় ছবি তোলার জন্য। and আব্বু ended up asking them যে তোমরা তো আমাদেরকে চেনারই কথা না, হ্যাঁ, বিকজ ভেরি ইয়াং, যে 20s or একদম আর্লি টিনস। বলে কি না আমরা আপনি কারিনাপুর আব্বু না, আমরা আপনাকে ভিডিওতে দেখছি। সো আব্বু ওইটা খুব ফন্ডলি আমাকে সবসময় বলে যে এখন যারা আসে ছোট আমি দেখলে বুঝি যে তোমার ভিডিওতে দেখছে দেখে আসতেছে। তো আব্বুকে কিন্তু যখন ভিডিওতেও আসতে বলি মানে নো কোয়েশ্চেনস আস, যে যা বলতেছি নাচতে বলতেছি নাচবে, যে ডায়লগ বলতেছি বলবে। মাঝখানে হচ্ছে রাফসান শাবাবের সাথে দেখা হয়েছে, ও গিয়ে আব্বুকে বলে কি আঙ্কেল ও যে আপনাকে দেখায় ভিডিওগুলো বানায় ওর কিন্তু এক্সট্রা ডলার আসে, আপনি কি ডলারের হিসাব রাখেন? তো তখন আপু দেখি একটু কনসার্ন হয়ে তখন ওর কিছু বলে নাই, গাড়িতে উঠে বলে কি আসলে ডলার আসে, ডলারগুলা কই যায়? যেখানে আমার সালামে গেছে ওইখানে তোমার এখানে ডলার, এটা দিয়েও আমি মাছ কিনবো, যে মাছটা তুমি খাইছো। আচ্ছা, why didn't you pursue dancing or singing? I wasn't very good. মানে তোমার মনে হতো নাকি? তো ড্যান্সিং I'm a good dancer but I dance very well to Bollywood songs. আমি ক্লাসিক্যাল ড্যান্স এত ভালো পারতাম না। as I said বাংলাদেশে কিন্তু এক্সট্রা কারিকুলার্স মানে তুমি আইদার ইউ লার্ন ক্লাসিক্যাল অর তখন তো এখন কিন্তু অনেক কিছু আছে, এখন ইউ হ্যাভ হিপ হপ, ইউ হ্যাভ সালসা, ইউ হ্যাভ কে-পপ। হ্যাঁ তো তখন আমি ক্লাসিক্যাল একদিন দুদিন নিয়ে দেখলাম যে ওইখানে আসলে ক্লাসিক্যালের জন্য যে ডিসিপ্লিন লাগে, ইটস নট যে আমি নাচতে পারি না, হয়তো এফর্ট দিলে পারতাম, বাট অনেক পেশেন্স, অনেক ডিসিপ্লিন লাগে। আর আমার জন্য পরে দেখলাম আমি কিন্তু বলিউড আমি ধুমায় নাচতে পারি, দেখে মানে এত বলিউড দেখে বড় হয়েছে যে আমি প্রত্যেকটা গানের প্রত্যেকটা হুক স্টেপ আমার মানে মুখস্থ। বাট যখন এই যে ডিসিপ্লিন নিয়ে কেউ নাচতে বলে ওইটা আমার মধ্যে আসলে ডিসিপ্লিন বলো পেশেন্স বলো আমার মধ্যে নাই। এটা আই এম ভেরি সেলফ অ্যাওয়্যার অফ about my flaws. আমি জানি আমি পারবো না। Again singing, I love singing but I don't think people would ever want to hear me sing. আমি অনেক ভালো বাথরুম সিঙ্গার, আমি অনেক মন খুলে গান গাই। I do মানে ওই যে থাকে না, I'm one of those people যে গাড়িতে গান ছেড়ে ড্রাইভ করার সময় sing my heart out, but আমি কখনো চাবো না টু সাবজেক্ট সামওয়ান টু দিস কাইন্ড অফ টর্চার, কারণ আমি অনেক বেসুরা। এটা আমি I don't believe that. I think you're just being self-conscious. জীবনও না। What are the challenges do you think you have faced growing up? যেগুলি হয়তো you are a very confident person and having a supportive family and having a healthy supportive circle is very important for that. But despite everything, I'm sure কখনো কোথা থেকে কোনো একটা মানুষ যে আসবে যে সবসময় তোমার ফ্লটা পয়েন্ট আউট করে দেওয়ার চেষ্টা করবে, বা দে উইল ট্রাই টু টেল ইউ দ্যাট নো ইউ আর লেস দেন হু ইউ থিঙ্ক ইউ আর। না এটা আই হ্যাভ ফেসড আ লট। আর আমাদের আই ডোন্ট নো এটা কি আমাদের কালচারে নাকি ওভারঅল এটা আছে যে দ্য ফার্স্ট থিং ইউ সে ইজ এই তুমি তো অনেক মোটা হয়ে গেছো, এই তুমি তো অনেক কালো হয়ে গেছো। এটা কিরকম ননসেন্স আমি জানি না। হাই হ্যালো কিছু নাই, যে সামটাইমস ইভেন যে আত্মীয় স্বজনদের সাথে তুমি অনেক শুকাই গেছো, না ভাই আমি এরকম আমি শুকাই নাই। এটা কেন why is that this the first thing? হয়তো যে অনেকক্ষণ ধরে গল্প করতেছি যে আচ্ছা ঠিক আছে আমি কক্সবাজার ঘুরে আসি, তখন বলতে পারে ও এই জন্য তোমাকে দেখতে একটু ট্যান লাগতেছে, তাও বলার তো একটা ধারণ থাকে। মানে এরকম একটা ঈদের দাওয়াতে গেলাম, কথা নাই বার্তা নাই, আহা তুমি তো অনেক মোটা হয়ে গেছো। আবার আমার
অনেক বেশি খারাপ লাগতো কি আমাকে তো এরকম খোটা মেরে বলতো, আবার আমার আম্মুকেও বলতো যে লোপা তুমি ওকে ডায়েট করাও না কেন, তুমি ওকে কন্ট্রোল করতে বলো না কেন, তুমি ওকে মাঠে দৌড়াইতে বলো না কেন। সো আই উড সি দ্যাট স্যাডনেস ট্রান্সলেটিং ইনটু মাই মাদার, ইউ নো, যে কারণ আম্মু তো আমাকে মানে অনেক আদর যত্নই করতেছে, বাট হ্যাঁ এটা আমার গিয়ে যে আমি আসলে ডায়েট করি না। Why do you think people always think that it's their right to comment specifically on a woman? আমরা কিন্তু এটা ছেলেদের ক্ষেত্রে কখনো দেখি না, কোনো ছেলেকে হ্যাঁ তুমি অনেক শুকায় গেছো, বা তুমি অনেক এটা হইছো, বা তুমি অনেক কালো হয়ে গেছো, বা তুমি বেশি খেলতে যাচ্ছ বাইরে, এটা কিন্তু আমরা কখনো শুনি না। সো why does the society feel the need যে আমার একটা মেয়েকেই কন্ট্রোল করতে হবে, আমার একটা মেয়েকেই বলতে হবে ওর কিভাবে চলতে হবে? I feel it starts with the fact যে তোমাকে আমার মনে হয় ইভেন ছোটবেলার থেকে যখন আমি even 12-13 when marriage even relationship একটা তখন তো আমি ওই ফেজে বয়েজ আমি ওই ফেজেই নাই, তখনই কিন্তু আমি কিন্তু অনেক লম্বা হয়ে গিয়েছিলাম। অ্যান্ড আই উড কনস্ট্যান্টলি হিয়ার পিপল অ্যারাউন্ড মি যখন আব্বু মুখে দেখতো যে আপনার মেয়ে এত লম্বা, ওর জন্য লম্বা জামাই কিভাবে পাবেন। হ্যাঁ এটা কেমন একটা কনসার্ন, মানে এমন না যে ও কোন স্কুলে পড়তেছে, ও বড় হয়ে কি হবে, ও মানে প্ল্যান অন্য কিছু না, ওর জন্য তো আপনি জামাই পাবেন না। আমি বুঝতেছি যে দিস কেম ফ্রম আ প্লেস অফ হয়তো জোক করে বলতেছে, বাট প্রত্যেকটা জোকেরও কিন্তু একটা বাউন্ডারি থাকে। হ্যাঁ আই থিংক উই অ্যাজ আ নেশন উই ল্যাক সেন্স অফ বাউন্ডারি। হ্যাঁ মানে এইটা আমি যে একটা মেয়েকে, একটা বাচ্চা মেয়েকে নাও দ্যাট আই থিঙ্ক, তখন হয়তো কথাবার্তা মানে হাসি ইয়ে করে উড়াই দিছে, বাট নাও দ্যাট আই থিঙ্ক অ্যাবাউট ইট যে এই জিনিসটা যে এখন আমার মাথায় এনগ্রেভড হয়ে আছে, তার মানে নিশ্চয়ই অনেকবার শুনেছি, হ্যাঁ এটা আমি অনেকবার শুনেছি। সো আমার মনে হয় যে এইটা না আমাদের কালচারালি যে একটা মেয়ে কতটুক আইডিয়াল পার্টনার হবে, and to be an ideal partner তোমার পার্সোনালিটির ট্রেটস পড়ে, you have to be thin, you have to be fair, you have to know how to cook 20 different items, ওইটাই সো এইটাই যে আমার মনে হয় যে একটা মেয়েকে, এই যে মেয়ের সাথে যে একটা বাউন্ডারি ক্রস করে যে সব কথাবার্তা বলে, আই থিঙ্ক ইট রুটস ফ্রম দ্যাট ফ্যাক্ট বিকজ সাবকনশিয়াসলি উই আর জাস্ট মানে আমাদেরকে পারসিভ করা হয় যে কতটুকু আমরা মানে ভালো সর্ট অফ আই ফিল লাইক যে পার্টনার হিসেবে আমরা কতটুক হাউ হাই উই স্কোর অন দ্যাট কার্ড, ইউ নো, যে আচ্ছা ওই চেক লিস্টে সবকিছু আছে নাকি। আমার মনে হয় সাবকনশিয়াসলি এটা রুটেড হয়ে গেছে। এখন এটা মানে ব্লেম করলে তো কাউকে ব্লেম করে না, বিকজ এটা কিন্তু গ্র্যাজুয়াল প্রসেসে চেঞ্জ করতে হবে। এটা যে আমি বলবো যে না এটা তো পুরানো জেনারেশনের মহিলারা এরকম ছিল বা আঙ্কেলরা এরকম ছিল, তুমি এখন আসো ইভেন দ্য ভিডিওস দ্যাট আই এম পুটিং আউট যেখানে বেয়ারলি মনে করো পুরা শরীর দেখা যাচ্ছে না, আমি একটা সেলফি দিলাম আমার এতটুকু দেখা যাচ্ছে, ওইখানেও কিন্তু বাজে বাজে কমেন্ট আসতেছে যে এত মোটা, আচ্ছা একটা ফেস দেখে কতটুকুই বা মোটা লাগবে, তাও ঠিক আছে তুমি জানো আমি মোটা, দ্যাটস ফাইন, বাট তুমি দেখবা ম্যাক্সিমাম আমার ভিডিওর নিচে কমেন্ট কনটেক্সট ছাড়া ইটস দ্য ফার্স্ট 50 আর অলওয়েজ বডি শেমিং মি, অলওয়েজ। কোনো এরকম হয়েছে মাঝে মাঝে আমি কিন্তু আই আন্ডারস্ট্যান্ড যে ঠিক আছে আমার প্ল্যাটফর্মটা এরকম, আমি নিজেও অনেক সার্কাজম নিয়ে কন্টেন্টস বানাই, সো ইভেন আই হ্যাভ গিভেন ইউ গাইজ দ্যাট লেভেল অফ কমফর্ট যে হয়তো তোমরা আমাকে আপন মনে করে একটা কথা বলতে পারো, বাট দেয়ার আর ভিডিওস ওয়্যার আই এম জেনুইনলি টকিং অ্যাবাউট সামথিং সিরিয়াস, যে মাঝখানে যে কোরাল বস্তির আগুন লাগলো ওইটা নিয়ে আমি একটা পুরো ভিডিও দিয়েছি যে কিভাবে কি, মানে ওইটা পুরো একটা ইনফরমেটিভ ভিডিও ছিল যে যারা হেল্প করতে চাচ্ছ কিভাবে কি করতে পারবা। ওইটার মধ্যে এসে আল্লাহ আপনার শরীর থেকে একটু গোস্ত ওদেরকে দিয়ে দেন না তাহলে ওদের হেল্প হবে, বুঝছো। আমি বলি যে একটা মানুষ, আমি এইখানে বলতেছি একটা আগুন লেগে একটা এরিয়া পুড়ে গিয়েছে, হাউ ইউ ক্যান বি অফ হেল্প, এখানে তার মাথায় আসছে এই মেয়েটা এত মোটা, ওয়াই ক্যান মানে লেট মি আস্ক হার টু ডোনেট সাম অফ her fat to the people because ওর আইকিউটা আসলে ওখানেই আটকানো। I'm sorry to say তুমি কিন্তু জেনারেশনকে ব্লেম করতে পারবা না, ইটস এভরিওয়ান অ্যারাউন্ড আস, এন্ড ইটস এই যে তুমি বললো বাউন্ডারি ব্যাপার, বাউন্ডারি বলো বা শেম বলো, আই ফিল পিপল আর নট শেমড ইনাফ ফর দ্য রাইট রিজনস। আমাকে মানে আমরা উই স্ট্যান্ড আপ এগেইনস্ট বডি শেমিং বা যাই বলো, we should be shaming these people, যাদের এই যে তুমি বললা লো আইকিউ মানুষদেরকে মানে আইকিউ শেমিংটা করি। হ্যাঁ এইটা যে এত অহরহ হয় শুধু আমার ক্ষেত্রে না, ইভেন তুমি পাবলিক কমেন্টস এর বাইরেও যদি তুমি ইনবক্স দেখো, আই এম প্রিটি শিওর তোমার ইনবক্স ঘাটালে এখানে এটা নিয়ে এখন কথা বলতে পারবো না, কারণ যেরকম মেসেজেস আসে এটা, সো উই ক্যানট ব্লেম জেনারেশন যে আগের মানুষ এখনো মানুষ এরকম। আর এটা আমার মনে হয় যে যতক্ষণ না খুব স্ট্রিক্ট মেজার্স নেওয়া হবে, মানুষজন এত পেয়ে বসছে আরেকজনকে, যেন একটা কমেন্ট করে দিলাম একটা কথা বলে দিলাম কি বা হবে, they often forget that someone very real on this side of the internet is reading those comments, is getting affected, is মানে আমি যতই
ফান লাভিং হই বা যতই আমি লাইট হার্টেড ভাবে জিনিসটাকে নিচ্ছি, খারাপ তো লাগে, কার খারাপ লাগবে না? যতটুকু মানে ডু ইউ থিঙ্ক গ্রোয়িং আপ অল দিস comments or all these approaches made an impact in your personality? At one point it did. আমি কিন্তু মাঝখানে I was very self-conscious. আমি প্রত্যেকটা জিনিস নিয়ে যে ইভেন আমি কিন্তু এমন না, এখন আমি যেমন বলতে পারি ঠিক আছে I am very overweight, হ্যাঁ, বাট গ্রোয়িং আপ I wasn't overweight. কিন্তু তখনও যে আমাকে বলা হয়তো, এখন আমার আব্বুকে তুমি দেখো বা আমার আম্মুকে যদি দেখো, তারা কিন্তু দুজনই টল, দে আর ওয়েল বিল্ড, সো আমি কিন্তু চাইলেও কখনো আমি যদি শুকাইও আমি তো পেটিট হব না, হয়তো আমি এটা হচ্ছে চিকন হব, বাট আমার তো মানে আমার বোন স্ট্রাকচারটা যেরকম, আমি পেটিট হব না। সো যখন আমি নাও দ্যাট আই লুক ব্যাক অন দোজ পিকচার্স, আমি তো তখনও মোটা ছিলাম না, তাও আমাকে মোটা 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 বলতো। তাহলে এখন আমি মানুষের কাছে কিরকম? আর এটা না যখন মানে গ্রোয়িং আপ স্পেশালি অ্যারাউন্ড মানে স্পেশালি when I was in my teens, আশেপাশে মানুষদেরকে দেখলাম, ইভেন স্কুলের যে সিনিয়র আপুরা ছিল, এত সুন্দর লাগতো যে ব্যাংকস তখন একটা চলতো স্কলাস্টিকার মেয়েদের মতন, এই যে এখানে সাইডে ব্যাংকস থাকবে, একটু কাজল থাকবে, ওদেরকে দেখতাম and I would feel so ugly because মানে আমি তো একটু টম বয়স ছিলাম, and as I said যে তখন না আসলে মানুষের কথা শুনে আমি জানি না যে কতটুক আমি নিজে আসলে দেখতে গিয়ে এরকম ছিলাম, বাট মানুষের পারসেপশনটা আমি নিজের পারসেপশন বানিয়ে ফেলেছিলাম যে না, I am fat, I am ugly, I am big bone. I was made felt ugly because of my curls. Or ধরো তোমার মানে আমি তো I'm a petite person, I grew up skinny, so সবসময় বলবে যে হ্যাঁ ও এত শুকনা খায় না, কি এখনো বলে যে এত শুকনা খায় না, বাট আমি ধরো যখন খেতে বসবো and I actually have a proper meal, তখন টোন চেঞ্জ হয়, তুমি এত খাও, এত খাবার কোথায় যায়? So I think they'll always have something to say to make you feel bad. You cannot win. আমি একজন সোশ্যাল মিডিয়াতে একজন আছে বেশ ফেমাস, আমি তার নাম নিতে চাচ্ছি না, বাট সে কখনোই মোটা ছিল না, বা তাও তাকে এরকম করে অনেক বডি শেমিং করছে। তো আমার মনে হয় সে এক ধরনের সার্জারি করে, শি ইজ ভেরি ওপেন অ্যাবাউট ইট, সে লাইভে গিয়েও তার সব প্রসিডিওর দেখিয়েছে। সো শি গট হার বোটক্স ডান, ফিলার্স ডান, একদম যেভাবে মানুষজন চাচ্ছিল, যেখানে যেখানে বলছে যে আপনার চেহারাটা ফুলা, ঠিক আছে, সে চিকস টোন করাইছে, বলছে আপনার হাত মোটা, সে হাতের ইয়ে করাইছে। এখন মানুষের কথা হচ্ছে আগে আপনাকে ভালো লাগতো, এখন আপনি এত সার্জারি এখন সার্জারি করে এরকম কেন হয়ে গেছেন? সো আমি যেটা দেখলাম যে তুমি মানে either way you are in the wrong, তুমি কাউকে তুমি 100% প্লিজ করা, হ্যাঁ। সো যেভাবে মানে আমি যতটুকু এফেক্টেড হয়েছিলাম, আমার মনে হয় যে আস্তে আস্তে ওটা থেকে বের হতে আমার টাইম লেগেছে, বাট দিস ইজ হোয়াট আই রিয়েলাইজ যে আই হ্যাভ টু স্টার্ট লিভিং ফর মাই সেলফ। যখন আমি নিজেকে দেখে, যখন আমার নিজেকে ভালো লাগবে, তখনই আমি সাইকেলটাকে থামাতে পারবো, নাহলে আমি কনস্ট্যান্টলি, কারণ ইনসিকিউরিটির কিন্তু মানে লুপটা শেষ হবে না যতক্ষণ না তুমি লুপটাকে থামাও। কারণ সবসময় আই ফিল লাইক ইউ উইল নেভার বি দ্য মোস্ট বিউটিফুল পারসন ইন দ্য রুম। তোমার নজরে সবসময় আরেকটা মেয়ের চুল পছন্দ হবে, আরেকটা মেয়ের, instead of like putting it this way যে you have to be the most beautiful person in the room, maybe we should learn to content ourselves by being the most beautiful person in the life of people who matter to us. Exactly, মানে তুমি I want to be the best version of myself for me. If I understand যে আমি এটা কিন্তু অনেকজনই ভাবে যে বডি শেমিং না আমি কথা বলছি, এটা মানে হচ্ছে আই এম সাপোর্টিং ওবেসিটি, যে না, এটা আমি কখনোই বলি না। ইভেন আই হ্যাভ স্পোকেন অ্যাবাউট ইট মাল্টিপল টাইমস যে ফিটনেসটা ইম্পর্টেন্ট, ইট ডাজেন্ট, কারণ আমি অনেক আমার মতন অনেক মেয়েকেও দেখবা যে জিমে গিয়ে কিন্তু অনেক ওয়ার্কআউট করে। এখন একটা মেয়ের কিন্তু অনেক জিনিস আছে, মেটাবলিজম আছে, পিসিওএস, মানে তুমি এত ইস্যুস নিয়ে তুমি একজনের বডিকে জাজ করতে পারো না, বাট ফিটনেসটা ধরে রাখা উচিত। হ্যাঁ, যে তুমি ফিট থাকো, ইট ডাজন্ট ম্যাটার যে তোমার ফিটনেসটা কতটুকু রিফ্লেক্টেড হচ্ছে, as long as you're মানে হ্যাপি অ্যান্ড হেলদি, ইট শুডন্ট ম্যাটার টু আদার পিপল। আর আমি এই ভার্জনটা আমি নিজের জন্য হতে চাই। আমি যদি একবেলা হাঁটি, আমি যদি 10 মিনিট হাঁটি, এটা আমি শুকানোর জন্য না, এটা আমি নিজের ফিটনেসের জন্য করতে চাই। Yes, whenever I tell people that I'm going to hit the gym or I need to join the gym or I'm going to go to the gym, they're like, তুমি আর কত শুকাবা? I'm like, no, I want to gain. And then they're like, do not build muscles, you will turn into a man, do not do এটা this. ফার্স্ট শুনলাম যে কার্লস এর জন্য যে মানুষ কথা শোনে, হ্যাঁ অনেক কিছুর জন্য, মানে people were না পে চুলের একটা জিনিস, আর কিছু নাই, এটা সব দিক দিয়ে পারফেক্ট। কি আছে তার, কি আছে চুলটা will always find something to point out. So for the next generation or the generation that are watching us, so do you think all these things also impact our work, মানে স্পেশালি যে ইন্ডাস্ট্রিতে আমরা কাজ করি? যেমন I have faced a lot of
comments or suggestions from people that maybe you should do some filler, maybe you should do some skin lightening treatment, maybe you should do this and that. But এটা কি সত্যি আসলে কি এটা কাজে আমাদের impact ফেলে? Because you're a successful person in the industry, you are doing great, you have your projects and you are driving your own projects, setting examples. সো তোমার এক্ষেত্রে কি বলার আছে আসলে? না, আমার মনে হয় এটা ট্রু, মানে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ডসে ওরা যেরকম একটা বিউটি স্ট্যান্ডার্ড সেট করেছে, তারা চায় যেন সবাই ওইটাতে ফিট ইন করুক। হেন্স দিজ এই যে আনওয়ান্টেড এসব বাজে বাজে অ্যাডভাইস, সবাই দেখতে একই রকম হয়ে যাবে এখন এভাবে এটা উইল বি মেকিং ফান অফ পিপল। বাট এখন অনেক অ্যাক্টরসদেরকে আমার সেম লাগে, লাইক ওয়েন আই এম লাইক, মানে ইউ নো ওয়েন আই এম লাইক স্ক্রোলিং থ্রু সোশ্যাল মিডিয়া ভিডিও আসে, আমি এরকম লিটারালি একজনের সাথে ঝগড়া করি যে না এটা ও, বলে কি না এটা ও না, এটা একটা এক্সট্রাইজি বলে, এটা এবিসি। আচ্ছা হোয়াট, মানে সবার এই যে এই জিনিসটা চোখা করানো এইখানে। আচ্ছা এখন এভরিওয়ান মনে হচ্ছে কি সবাই একটা ফ্যাক্টরিতে ঢুকে একই রকম ভাবে একটা পুতুল হয়ে বের হচ্ছে। আমার মানে ইফ উই লুক ব্যাক অন দ্য 90s, আমি মানে বলিউডের রেফারেন্স বারবার টানি বিকজ ইটস ভেরি ক্লোজ টু মাই হার্ট। আর এটা খুব মানে তুমি যদি আগের অ্যাক্টরসদেরকে দেখো, এভরিওয়ান হ্যাড দেয়ার ওন সেট অফ স্ট্রেংথস। যদি তুমি কাজলকে দেখো, শি হ্যাড লাইক আ ইউনিব্রাও অলমোস্ট, মানে but even now she doesn't have her unibrows anymore, she has lighter skin. এখন কিন্তু she looks like, মানে আগে যেরকম একটা সৌন্দর্য ছিল সবার মধ্যে, আর আগেও কিন্তু লাইক পিপল would embrace their natural hair, সব অ্যাক্ট্রেসদের দেখলাম চুল একদম ফুলে ব্লো ড্রাই হয়ে বাতাসে উঠতেছে। এখন তুমি একটা যদি সেট দেখো বা একটা সিন দেখতেছো, সবার চুল এরকম, সবার চুল এরকম, জঙ্গল দিয়ে বিদ্যাসী না মিম দৌড়াচ্ছে, কিন্তু তার চুল পারফেক্ট, তার ফেসে একটা ঘাম নাই, তার একদম ফাউন্ডেশন সেট। তো আমি মানে এইগুলা যেমন একটা ভিউয়ার হিসেবে ঠিক আছে দেখতে সুন্দর লাগে, বাট ইভেন ইউ গো লাইক দ্যাটস এট ওয়ান পয়েন্ট, বাট তখন না জিনিসটা মনে হয় যে জিনিসটা ওই যে স্ক্রিনের জন্যই, দ্যাটস when I think people lose the relatability, মানে ওরা তখন ওই স্টোরিটার সাথে ওই ক্যারেক্টারটার সাথে নিজেকে রিলেট করা কিন্তু বন্ধ করে দেয়। তো তখন আমার মনে হয় ওই মুভিটা বা ওই প্রজেক্টটা বা ওই মেসেজটা is not reaching the audience. এটা কিন্তু অনেক আনরিয়ালিস্টিক এক্সপেকটেশনস সেট করে। কারণ এখন আমি বুঝতে পারি যে ঠিক আছে, এইটা মানে আমরা যাকে স্ক্রিনে দেখছি তাকে যদি দেখতেও লাগে একদম শি ইজ নট ওয়ারিং এনি সর্ট অফ মেকআপ, বা স্ক্রিন বাদ দিলাম, একটা ম্যাগাজিনও যদি উঠায় দেখি, বাট দ্য কাইন্ড অফ এফর্ট, মানে ওর পিছে পুরো একজন টিম কাজ করছে টু মেক হার লুক ফ্ললেস। সো when I can only hope Kapoor had a very nice interview about this. Exactly I only hope যে young girls understand this, কারণ এখন given the surge of social media, সবাই কিন্তু এত আশেপাশে মানুষজনকে দেখে ইনফ্লুয়েন্স হচ্ছে, লাইক এই যে এখন কি যে গ্লুটা ইনজেকশন, যে আচ্ছা এভরিওয়ানস গেটিং ইট, ঠিক আছে আমিও নেই, বিকজ এখন তো ফর্সা খুব ইজি হয়ে গেছে, শুকানো খুব ইজি হয়ে গেছে, ঠিক আছে ও করাচ্ছে আমিও করাই। বাট আমার কথা হচ্ছে যদি করাও, এটা ম্যান্ডেটরি না দ্যাট ইউ হ্যাভ টু লুক লাইক দ্য আদার, মানে ওই আরেকজনের মতন হতে গিয়ে করো না। তোমার যদি ঠিক আছে মনে হয় যে না দিস ইজ সামথিং, এই ইনসিকিউরিটি নিয়ে আমার জেনুইনলি আমার খারাপ লাগতেছে, যে না এটার জন্য আমার রেগুলার লাইফে ডিসরাপশন ভালো লাগছে না, এটা সামথিং মানে সামথিং আই ওয়ান্টেড টু ডু ফর আ লং টাইম, ওইটা তোমার পার্সোনাল কল। বাট মানে ওইভাবে just because someone said so বা না আই নিড টু লুক লাইক সোনাম কাপুরের পিছনে 200 জন, ওর একটা সিম্পল ছবি তোলার জন্য 200 জন ওয়াজ অন হার টিম টু মেক হার লুক লাইক দ্যাট। and even Sonam Kapoor gets insecure at times. So এই যে রিসেন্টলি আই ওয়ার্কড অন আ ফিল্ম উইথ পারসা, টু মি পারসা ইভানা কিন্তু মানে আমি যখন তাকে সামনে দেখি আমি মুগ্ধ হয়ে তাকায় থাকি, ওর স্কিন, ওর চুল এত সুন্দর। আর সে আমাকে সেদিন খুব করে বলতেছে না পূজানো, আমাকে এখনো মানুষ বলে যে ওয়েট লুজ করতে হবে, যে তোমার ওয়েট লুজ করতে হবে বলে, যে হ্যাঁ এটা আমাকে বলা হয়েছে যে আমাকে নাকি স্ক্রিনে ভালো লাগে না। এখন আমি চিন্তা করতেছি এটা আমাকে ইভেন ইউ নো সারিকা, রাইট? সারিকা সাবা, এন্ড শি ইজ সো প্রিটি, শি ইজ লাইক পুতুলের মতো দেখতে একটা মেয়ে, বাট ও এরকম ফ্রাস্ট্রেশন নিয়ে এসে একদিন যে এরকম আমাকে বলছে আমার ওয়েট লুজ করতে হবে, না হলে হবে না। এন্ড দেন ওয়েট লুজ করার পরে বলে আপু আপনি এত শুকাই গেছেন, কারণ তো আগেই ভালো লাগতো। সো এই যে কন্ট্রাস্ট, এই মানুষের যে কন্ট্রাস্ট, যে আই ডোন্ট থিঙ্ক দে আর এভার গোনা সেটেল উইথ ওয়ান ওপিনিয়ন। সো ওদের নিজেদের যে দ্বন্দ্বটা, ওটাই আমার মনে হয় বের হয়ে আসে, and it reflects on someone else. তো তুমি তোমার মতন থাকো, তোমার যেভাবে হ্যাপি লাগে, আমি এটাই বললাম যে তুমি তোমার বেস্ট ভার্সনটা হও। আর শুধু লুক ওয়াইজ না, আমার মনে হয় in this generation আমরা না অনেক এই যে doom scrolling এ hooked হয়ে I feel like we have forgotten how to feed our minds. আমরা কিন্তু আগে কিন্তু আমাদের হবিস ছিল, আমি কিন্তু আগে আমাদের বাসার যে টপগুলা ছিল, আমি গাছের টপগুলাকে পেইন্ট করতাম ইন মাই ফ্রি টাইম, আমি ম্যাগাজিন থেকে কেটে কুটে আমি জার্নালিং করতাম অনেকবার। এখন এই যে হাতে ফোন সবকিছু হারিয়ে গিয়েছে, বাট
এটার মধ্যে আমার মনে হয় কি যে এই যে দ্য ট্রেডিশন অফ হ্যাভিং হবিজ অফ বিং ইয়োর ওন পার্সন, এখন তুমি লুকস বাদ দিয়ে তুমি যদি 10টা মেয়েকে দাঁড়াও করাও, আই ফিল লাইক দে টক ইন দ্য সেম ওয়ে অ্যাজ ওয়েল এন্ড দে টক অ্যাবাউট দ্য সেম টপিক, I had a bad day, কি মানে অথেন্টিসিটিটা মানে সবাই সবার মতন একই, মানে সামটাইমস পিপল আই কনভার্স উইথ, আমার মাঝে মাঝে এটা বলা উচিত না, বাট আমার মনে হয় যে হাউ আর ইউ সার্ভাইভিং ইন দ্য ওয়ার্ল্ড, যে তুমি একটা যদি জব ইন্টারভিউ দিতে যাও, তোমরা কি কথা বলতেছো, কিভাবে সার্ভাইভ করতেছো, সবাই এই ফোনের এই প্রিজনে আটকায়, মানে ওইটাকে পুরো জগৎ বানিয়ে ফেলেছে। বাট এটার বাইরে যে রিয়েল লাইফ স্কিলস কিন্তু অনেক কমে গিয়েছে, স্পেশালি আমরা যে রিয়েল লাইফে এভাবে কথা বলছি, সোশ্যালাইজ করছি, আর সোশ্যালাইজ করা মানে না পার্টির কথা অন্যই, পার্টি থেকে ওইটা না, জাস্ট হ্যাভিং আ ডিসেন্ট কনভারসেশন উইথ সামওয়ান that includes productive topics, এটা কিন্তু এখন কারোর সাথে পাওয়া যায় না। And to take that up a notch, now there is ChatGPT, so everyone's feed has same status, has same hashtags, has same captions, মানে আমি স্ক্রল করতে করতে কিছুক্ষণ আগেই না আমি এই ক্যাপশনটা দেখলাম, and then I'm like, oh no, এটা আরেকজনের বোঝা যায়, মানে যারা আমরা বুঝি, আমার এত জিদ উঠে। আর এটা কিন্তু বাইরের দেশে এটা কিন্তু অনেক, মানে ইটস ভেরি মাচ ফ্রাউন্ড আপন, যে তুমি যখন ক্রিয়েটিভ জিনিসগুলোকে ইউ আর সেগুইং দিস ইনটু, মানে এআই কে যখন দিয়ে দিচ্ছ, এটা কিন্তু বাইরের দেশে আমি কখনো কোনো কমার্শিয়ালস দেখি নাই যে পুরোপুরি এআই। বাংলাদেশের এত বড় বড় ব্র্যান্ডস একদম ফুল অন এআই, একদম ক্যারেক্টার গুলা, বাবা আচ্ছা কেন ভাই তোমরা একটু একটা ভালো অ্যাড বানাও, একটু যে মাথা খাটা একটা স্ক্রিপ্ট ভালো লিখবে, একটু ভালো করে ক্যাস্ট করবে, এখন থেকে পুরো মানে ঈদের যে আগে কত সুন্দর সুন্দর ক্যাম্পেইন হইতো, রাইট, আগে গ্রামীণ ফোনের অ্যাড গুলো আমি বলি বা বাংলা লিংকের এত সুন্দর সুন্দর অ্যাডস, এখন না, এখনের বিজ্ঞাপন গুলোতে কোনো এসেন্স নাই, কিছু নাই। এখন এআই শুরু হয়েছে, এআই তে একটা লোক এমনি হেঁটে আসবে, হ্যাঁ বাবা চলো তোমাকে স্কুল, আচ্ছা কিন্তু বোঝা যাচ্ছে তোমরা how can it be an official thing, how can this be legal, মানে you are taking away jobs, you are taking, মানে তোমার এইটা কিভাবে তুমি এআই এর একটা প্রম্পট দিয়ে একটা পুরো ব্র্যান্ডের একটা জিনিস ক্রিয়েট করে একটা ব্র্যান্ডের আইডেন্টিটি, এটা কি হচ্ছে আমি কিছুই বুঝলাম না। আমার মাঝে মাঝে মনে হয় কি যে মানে আমি যদি আইটি মিনিস্ট্রিতে থাকতাম, এটা মানে ওয়েবসাইটগুলো আমি ব্যান করে দিতাম, যে মানুষ কিভাবে এত ডিপেন্ডেন্ট হয়ে, সবাই যেটা তুমি বললা যে একদম সবাই ক্লোনস হয়ে যাচ্ছে, লিখাতে বলো, ক্রিয়েটিভিটিতে বলো, অরিজিনালিটিটা অনেক কমে গিয়েছে আমাদের। So which brings me to লেখালেখি. So you're a creative person in many sectors, but one of your strongest suit is writing. So এই রাইটিং এ তুমি এআই এর প্রভাবটা কেমন দেখছো, and have you faced anything যেখানে তোমাকে আসলে প্রেসার দিয়েছে যে না আপু এটা একটা এআই ক্যাপশনের মতো করে না না, এটা এখন একটা নতুন ঢং শুরু হয়েছে উইথ এজেন্সিজ। হ্যাঁ, এটা প্রায় আমি জানি, তুমিও তো অনেক ব্রাঞ্চেসতে কাজ করো, তুমি হয়তো ফেস করেছো। মনে করো একটা ব্রিফ দিয়েছে, এন্ড দে আর লাইক যে আচ্ছা আপু এটার কনসেপ্ট নোটটা আমাদেরকে শেয়ার করেন। সো আমি কথা বললাম যে ঠিক আছে, আমি এরকম যাবো, আমি বার্গার খেয়ে বলবো যে কি মজা, সিটি এটা দিব, কি মজা, আপনারাও খেতে আসে, কথার কথা। সো আমি ওকে এটা ক্যাজুয়ালি লিখে পাঠাই। হ্যাঁ, ওরা তারপরে করে কি আমার এই প্রম্পটটা নিয়ে তারা এআই তে ChatGPT কে দেয়, তারপর ChatGPT এরকম করে একটা এক্সটেন্ডেড ভার্সন লিখে যে Kaarina Kaisar walks into the store, the light hits her on her face, she turns to look at the burger, she takes a, মানে ChatGPT তো কাজই 10 ভাবে ভাঙবে। ও করে কি আমার এই 2টা লাইনকে সে ChatGPT দিয়ে এক্সটেন্ড করায়, বলে কি আপু এভাবে করলে বেটার হয়, বাট ইটস দ্য সেম থিং, জাস্ট 10টা ডিসক্রিপশন খারাপ হয় না, এটা কিন্তু অনেক করে। I was like মানে এইটাই তো করতাম, এখন the light is hitting me from this angle, এটা তো আমি চাইলে how can I, এটা তো আমার বলার দরকার নাই, এটা তো আমিও বুঝছি আপনিও বুঝছেন। আমার এইটা মানে ওদের এখন এটা একটা ঢং যে ChatGPT কে দিলে একটু ব্র্যান্ডের কাছে ভালো করে প্রেজেন্ট করতে পারবে, বাট ইটস দ্য সেম, মানে বটম লাইনটা একটাই। বাট আমি যতটুকু পারি, মানে আই হ্যাভ অনেস্টলি অন ডেজ দ্যাট আই হ্যাভ বিন ভেরি ভেরি টায়ার্ড, ইচ্ছা করে যে আমি জানি মানে ইটস দ্য ইজি ওয়ে আউট, যে একটা দিলে একটা ক্যাপশন দিয়ে দিবে। এখন আমরা যারা কন্টেন্টস বানাই, ইভেন আইডিয়াসও কিন্তু এখান থেকে পাবো, বাট I have been tempted a lot, but এখনো I haven't dived in. I'm super against it. I'm kind of like that person who's going to shame you for doing this. So আমার মনে হয় যে this is like, মানে এটা একটা এই ব্ল্যাক হোলে যদি আমি একবার পড়ি, এই কনভিনিয়েন্সটা একবার থাকে না যে if you taste that convenience you won't be able to get out of it. So I was like যে না ঠিক আছে, কষ্ট হোক বাট ভুলও হোক, বাট অথেন্টিক থাকি, অথেন্টিসিটিটা important, exactly, that's going to separate you from 10 other people. Yes. Okay. So সেরা নবাগত অভিনয় শিল্পীর পুরস্কারটা পেয়ে কেমন লেগেছে? খুবই র্যান্ডমলি জাম্প করলাম।
আমাকে দেয় নাই ওরা, দেয় নাই না। আমি তো অনেক আমি নমিনেটেড ছিলাম আর আমাকে দেয় না, আমি অনেক স্যাড হয়েছি। তারপরে আই ফেল্ট লাইক আমার থেকে কেউ একজন মানে আমি আই নো, দেখো অ্যাওয়ার্ডের ব্যাপারটা কি, দ্য কাইন্ড অফ অ্যাপ্রিসিয়েশন দ্যাট মাই ফিল্ম রিসিভড, আই এম সো গ্রেটফুল। মানে এইভাবে মানে এখানে অনেক ফ্যাক্টরস আছে যে গিভেন দ্যাট আই এম a plus size girl, আমার ডেবিউ হয়েছে on the big screen and with such মানে এমন একটা স্ক্রিপ্ট নিয়ে, এমন একটা গল্প নিয়ে যেটা অনেক মেয়ে রিলেট করতে পেরেছে। মানে দিস ওয়াজ মাই বিগেস্ট টেক অ্যাওয়ে, দ্য কাইন্ড অফ মেসেজেস আই রিসিভড। আমি প্রতিদিন আমার ইনবক্স পড়ে কাঁদতাম, কারণ এত মেয়ে আমাকে তাদের এত পার্সোনাল স্টোরিজ লিখে পাঠিয়েছে যে তারা কতভাবে এই জিনিসটা ফেস করেছে, বিয়ের ক্ষেত্রে হোক বা রিয়েল লাইফে হোক। আর ওই গল্পটাতে অনেক মানে ইট ওয়াজ আ রম কম বাট ইট মানে impacted people in a very deep way, so that was my biggest takeaway. But of course ওই অ্যাওয়ার্ডটা was the nomination was that cherry on top, right? So যখন আমি নমিনেশন পেয়েছি I was like যে না, oh my god, first movie, I thought ঠিক আছে, এটা পাওয়ার চান্সেস, সবাইকে বলে বেড়াচ্ছি কারিনা মন্দি এটা বলে সমস্যা নাই, let's not change that narrative. But আমি মানে I actually thought মানে অফকোর্স যারা আমার সাথে নমিনেটেড ছিল আমার পাশাপাশি অল ভেরি ট্যালেন্টেড ইন্ডিভিজুয়ালস, বাট অনেস্টলি তুমি তো চাবাই এটা। এখন এটা সবাই মিথ্যা বলে যখন বলে যে না এটা আমি যে নমিনেটেড হয়েছে এটাই এনাফ, অ্যাওয়ার্ড সবাই অ্যাওয়ার্ড পাইতে চায়, এটা ফালতু কথা। তুমি আমার ভদ্রতা ক্রস করে আমি বলতেছি, সবাই সবারটা ইয়ে করে। ইভেন যখন কেউ অ্যাওয়ার্ড পাচ্ছে দেখবা যে কম্পিটিটরের ফেস গুলোতে যখন ইয়ে করে জুম করে সবাই এরকম করতেছে, ভিতরে কিন্তু গালি দিচ্ছে। সো আই রিয়েলি থট যে থাকে না যে হয়ে গেছে ব্যাপারটা বা পেয়ে যাবো, আই রিয়েলি থট সো, বাট না, আমি পাইনি। রেহান গট ইট আমাদের ক্যাটাগরিতে, সো ইভেন মানে হি ইজ আ ফ্যান্টাস্টিক অ্যাক্টর। সো ওইটা আমি যেমন পরে নিজেকে ইয়ে করেছি যে না ঠিক আছে, বাট ইন দ্যাট মোমেন্ট ওইটা অনেক খারাপ লাগে ম্যান, ওইটা অনেক ইয়ে। বাট আমি ওইটাই বলবো যে যারা এটা নিয়ে মানে আই থিঙ্ক যারা আমার জন্য ভোট করেছে, দে অ্যাকচুয়ালি ফলোড আপ ইন মাই ইনবক্স এন্ড দে ওয়ার লাইক যে আপনি পান নাই, বাট আপনার মুভিটা আমি আরো 10 বার দেখেছি, আমি আমার আম্মুকে দেখেছি, আমি চাচির সাথে দেখেছি, খালার সাথে দেখেছি। সো আমার মনে হয় যে ওইটার চেয়ে বেশি যে আমি এই জিনিসটা অর্জন করেছি, এটা আমার অ্যাকচুয়ালি হ্যাজ ইমপ্যাক্টেড সামওয়ান লাইক দ্যাট, ওটা অনেক বড় একটা পাওয়া, ওইটাই অনেক বড় একটা অ্যাওয়ার্ড। বাট অফ কোর্স ট্রফিটা থাকলে ইনশাআল্লাহ the next one. So এই যে frame of content to frame of a movie, a content creator to the main protagonist of a movie, এই জার্নিটা কেমন ছিল? এই জার্নিটা অনেক ডিফিকাল্ট ছিল, বিকজ অ্যাজ আ কন্টেন্ট ক্রিয়েটার, আর আমি না খুব মানে আমি খুব লেজি কন্টেন্ট ক্রিয়েটার। আমি কিন্তু দেখবা না যে আই হ্যাভ এখন যেভাবে মানুষজন কন্টেন্ট বানাচ্ছে পুরো টিম নিয়ে, অ্যান্ড আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট মানে কন্টেন্টের লেভেল বাংলাদেশের ক্রিয়েটার্সরা অন্য লেভেলে নিয়ে গিয়েছে, অ্যান্ড আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট দ্য এফর্ট দ্যাট মানে দে আর পুটিং ইনটু দিস। বাট আমি হই বা ইভেন ডানা যেরকম, আমরা কিন্তু খুব আমাদের ফরম্যাটটাই কিন্তু এরকম খুব ক্যান্ডিড, আমরা ফ্রন্ট ক্যামেরাতে কথা বলতেছি, আমরা র্যান্ট করতেছি, যখন মন চাচ্ছে নেচে একটা ভিডিও আপলোড করলাম, স্কিটস আপলোড করছি। সো আমি যেরকম ক্যাজুয়ালি সবকিছু ডিল করি, আমার কাছে একটা ভিডিও ফিল্ম করা এমন হতে মানে আমি কখনোই চাই না যেন সোশ্যাল মিডিয়া আমাকে বার্ন আউট করে ফেলে। আই অলওয়েজ ওয়ান্টেড দিস যে আমি আউট অফ প্যাশন শুরু করেছি, প্যাশনটা যেন হারায় না যায়। কারণ যখন ওই প্রেশারটা নিয়ে ফেলি যে না এইটা মিলিয়ন ভিউজ আসছে, আমার নেক্সট ভিডিও আরো কিছু করতে হবে, যে আরো মিলিয়ন লাগবে, এটা লাগবে। তুমি আমার পেজ দেখলে দেখবে কোনো আগা মাথা নাই, আমি এখন আছি, আবার 1 মাস নাই, আবার যখন আমার ভালো লাগবে আমি বানাই। তো গিভেন যে আমার লাইফস্টাইলটা যেরকম বা কাজের উপর আমি যেভাবে এত প্রেশার দিতে পছন্দ করি না, যখন প্রোটাগনিস্ট হিসাবে আই ওয়াজ ক্যাস্ট, দ্য মুভি রিকোয়ার্ড আ লট অফ মানে আমি তো নিজেকে পুরো ওইভাবে ভাঙতে হয়েছে, কারণ ইট রিকোয়ার্ড সো মাচ ডিসিপ্লিন। আর শুটের আগে থেকে যে প্রিপারেশনটা, যে রিমেম্বারিং দ্য লাইন্স, কিভাবে কি বলবা, আমি তো কনস্ট্যান্টলি স্ক্রিপ্টটা মানে পড়তে শুটের আগে তোমার সবচেয়ে বড় টেনশন কি নিয়েছিল? টেনশন ছিল আমার মানে অনেস্টলি ফেসিং দ্য ক্যামেরা। আর মানে একটা জিনিস কি যে এই যে এরকম শুটস ঠিক আছে যে এখানে ইউনিট কোজি আমি তুমি একটা ভুল হইলে ইটস ফাইন, মুভির সেটটা না মানে যতক্ষণ না তুমি ক্যামেরার এই পারে এন্ড এভরিওয়ান লাইক একটা 80 জনের টিম তোমার দিকে দেয়ার লাইক যতক্ষণ না তোমারটা যতক্ষণ না তোমার লাইনের ডেলিভারি ঠিক হচ্ছে তারা কাট বলতে পারতেছে না যতক্ষণ। তো এইটা না আমাকে এত নার্ভাস করতেছিল যে আই হ্যাভেন্ট ফেসড এইভাবে। আই হ্যাভ ডান ক্যামিও রোলস, আই হ্যাভ ডান এই ওয়েব সিরিজে বা এই ফিল্মে টুকটাক এরকম করে, বাট এইভাবে যে পুরো একটা সিন, পুরো একটা মুভি রাইডিং অন মি,
আমি এটা চিন্তা করে আমার ঘুম টুম হারাম, আমার অবস্থা খারাপ। আর আসলে দ্য ফার্স্ট ডে অফ দ্য শুট আই পারফর্মড হরেবলি। আর আমি দেখতেছিলাম কি যতবার মানে তুমি যখন একবার বাজেভাবে করে ফেলো তোমার কিন্তু মানুষের চেহারা কিন্তু হ্যাঁ, আর তুমি না মানুষের চেহারা তো দেখতেছো যে এইভাবে করে তাকায় আছে, হইলো না কাট, বুঝছো, আরো নার্ভাস করে ফেলতেছিল আমাকে। আর আমি মানে আমি প্রথম দিন আমি খুব বাজে পারফর্ম করছি, বাট থ্যাঙ্কফুলি প্রথম দিনে দিঘির সাথে আমার সিন ছিল, সো দিঘি আমাকে অনেকটুক হেল্প করছে, অনেক সাপোর্ট করছে, আর ও সিনটাকে অনেক মজা করে উঠাই দিচ্ছে। ওই সিনগুলোতে যেমন আমার এনার্জি হয়তো পড়ে গিয়েছিল, বাট আমি দেখলাম যে না, ইট ওয়াজ মানে বললাম না যে আমি কিন্তু সবসময় মানে ইয়েতে থাকি যে না একটা নলেজ নিয়ে যায় যে ঠিক আছে এখানে কি কি রং হচ্ছে, আর যারা ঠিকভাবে করছে তারা কি করছে যেন এটাকে ডেলিভারিটা ঠিক হচ্ছে। তারপর আমি দেখলাম যে না, দে আর কনসেন্ট্রেটিং মোর অন নট ডেলিভারিং দ্য লাইন্স বাট এসেন্সটা ধরে রাখছে। সো আমি এটা ইয়ে করলাম যে ঠিক আছে লেট মি, আমার মাথায় ছিল কি যে না লাইন ওয়ার্ড বাই ওয়ার্ড বলতে হবে। সো হোয়াট আই ডিড ওয়াজ আমি একটু রিল্যাক্সড হলাম, আমি দেখলাম যে ঠিক আছে হোয়াট উড সাইরা ডু, এই ক্যারেক্টারটা কিভাবে ইয়ে করবে, লেট মি ফোকাস অন দ্যাট। যখন ওইভাবে আস্তে আস্তে একটু রিল্যাক্স হলাম, অ্যান্ড অফকোর্স রেজা ডিরেক্টর ছিল, সো রেজা কিন্তু মানে এমনি হি ইজ ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ডস, আর ও ডিরেক্টর হিসেবে ও যেরকম কাম হেডেড আর ও খুব ভালো, মানে ও একদম ভেঙ্গে ভেঙ্গে আচ্ছা তুমি এইভাবে হচ্ছে না তুমি, and he makes you feel so welcoming যে সেটা গিয়ে আচ্ছা ঠিক আছে খুব আরাম করে করা যায় কাজটা, মানে এক্সট্রা কোনো স্ট্রেস এক্সট্রা প্যারা নেই। কারণ অন্য ডিরেক্টরদের সাথে তো কাজ করে দেখেছি যে একটা না শুটটা শেষ করছে না সানডাউন হয়ে যাচ্ছে, ইটস লাইক তুমি রিল্যাক্স করো, ঠিক আছে এইটা তোমার এভাবে হচ্ছে না, তুমি এটা চেষ্টা কর। যেমন একটা সিনই ছিল যে আমার এন্ট্রেন্স হয় যে এইভাবে আমি শাড়ি পরে হাঁটতেছি, এন্ড আই এম লাইক যে না এটা আমি পারবো না, এটা আমাকে দিয়ে হবে না প্লিজ। তখন ও যেটা করলো, ও আমাকে প্রেশার না দিয়ে ও বললো কি মানে ও ডিওপি কে বললো যে ভাই আপনি এইভাবে না, আপনি এক কাজ করেন ওর আপনি ক্লোজে যান, আপনি ও যেহেতু কমফোর্টেবল হচ্ছে না। তো এইটা আমার খুব ভালো লাগছে যে ঠিক আছে এখন বাই ডে 2 বাই ডে 3 আমার ওই ওয়ালস গুলো পড়ে গিয়েছিল এন্ড আই কুড পারফর্ম ভালো করে। বাট বললাম তো this beautiful movie. থ্যাংক ইউ যেটার জন্য আমি অ্যাওয়ার্ডটা পাই না, যেটার জন্য আমি সবাই জানে, প্লিজ ভাই আমাকে অ্যাওয়ার্ডটা একটা অ্যাওয়ার্ড দাও আমাকে। Okay, so our next segment is called Money and Independence. So basically what we do here is we get the learnings from the successful person that we have as a guest, how they're managing themselves and their finances, which is actually a big lesson. যেমন আমরা বললাম যে আমাদের কাছে ছোটবেলা থেকে এগুলি শেখানো হয় না কখনো, কিন্তু যখনই আমরা একটা সাকসেসফুল মানুষের দিকে তাকাই শুধুমাত্র তার কাজটাই কিন্তু তার সাকসেসের মেজার না, সে কিভাবে নিজেকে অপারেট করছে, সে কিভাবে নিজেকে মেন্টালি ঠিক রাখছে, সে কিভাবে ফোকাস হচ্ছে, সে কিভাবে তার ফাইন্যান্সেস ম্যানেজ করছে, বিল্ডিং দেয়ার ফিউচার, দ্যাট অলসো ম্যাটার্স। সো সেই জায়গা থেকে তোমার কাছে জানতে চাইবো যে হোয়াট ওয়াজ ইউর ফার্স্ট ইনকাম, ওয়েন ওয়াজ ইউর ফার্স্ট ইনকাম? ফার্স্ট ইনকাম আমি প্রবলি যে স্টুডেন্ট পড়াতাম, ছোটবেলায় স্টুডেন্ট পড়াতাম, আই থিঙ্ক আমি 3 জনকে পড়ায় 30,000 এর মতন পেতাম। সো ওই আমি কিন্তু আই ওয়াজ ওয়ান অফ দোজ পিপল, আম্মু আমাকে ফোন দেয় নাই, মানে আমাকে এ লেভেলস পর্যন্ত আমাকে ফোন ইউজ করতে দিত না। তো আমার একটা জিদ ছিল যে আমি একটা ফোন কিনবই, এখন যেহেতু তুমি কিনে দিবা না, সো আই সেভড আপ ফর আ ফোন, আই বট আ ফোন। আর যেটা তুমি বললা যে এই যে ব্যাংকের জিনিসটা না, এমন না যে আমি জানি না ব্যাংক কোথায় আছে বা, বাট জিনিসটা অনেক ওভারওয়েলমিং লাগে, কারণ আমি কখনো একা একা ব্যাংকে যাই নাই। আমি যেটা কি করবো, তো আমার ড্রয়ারে একটা পাউচ ছিল, ওইটার মধ্যে আমি খালি টাকাগুলাকে বান্ডেল বান্ডেল করে জমাতাম। তারপরে যখন আমি আম্মুকে বলি, মানে প্রায় মনে হয় আমার তো কোনো খরচ নাই, 30,000 আমি কি করতাম, এটা তো আমি তো আর মাছ কিনি না, আমি তো আর কিছু করি না, আমি আমার বাসায় থাকতেছি, আব্বু আম্মু আমাকে পকেট মানি দিত। সো আমার অনেক টাকা জমে গিয়েছিল। তো একদিন আম্মুর ড্রয়ার খুলে মানে ড্রাগ ডিলারদের মতন ভেবে টাকা বের হচ্ছে, আমি বলি কি তুমি কি করতেছো, এত ক্যাশ কোথায় পাইছো? সে ভাবছে আমি কিছু একটা ইলিগাল কিছু করছি। আমি বলছি না এগুলো তো সব ইয়ে, বলে কি এইভাবে রাখছো, আমি আজকে খুললাম, বুয়া খুললে তো অবস্থা খারাপ হয়ে যাবে। আমি তো জানি না কি করব। তখন আম্মু আমাকে ব্যাংকে নিল, একদম সে মানে একদম বুঝাই দিল যে এইভাবে এটা করতে হবে, মানে শি গাইডেড মি। তারপরে ইভেন ব্যাংকের ওরা বাইরে থেকে যেরকম অনেক ওভারওয়েলমিং লাগে যে আচ্ছা ভিতরে গেলে কি ওরা যেমন থাকে না, ইটস গোয়িং টু দ্য সেলন, আম্মুকে ছাড়া ফার্স্ট টাইম। আর যেমন ছোটবেলায় থাকে না যে আম্মু বলে দিতে এইভাবে চুল কাটেন হয়, চুল কাটেন, প্রথমবার যখন সেলনে যায় নিজে নিজে একদম লজ্জায়, আচ্ছা আপনি আপনার মতন কাটেন। তো ব্যাংকের ওরা ভাবছিলাম যে অনেক রুড হবে, আচ্ছা আপনি আপনার মতো সেভ করেন। আমার মনে হয় যে প্রথম অ্যাকাউন্টটা আম্মু
ওইভাবে আমাকে দেখাই দিল কিভাবে কি করবে। তারপরে আমার আম্মু আবার এই জিনিসটা আমার মধ্যে অনেক শিখিয়েছে যে যেখানে যাবা যার সাথে কথা বলতেছো ওর নাম্বার নিয়ে রাখবা, সবসময় নাম্বার নিয়ে রাখবা। তো ওইখানে যে আপু আমাকে যে হেল্প করলো তার নাম্বারটা নিয়ে রাখলাম, আর সে আমাকে বললো যখনই তোমার এরকম ইয়ে করা যায় তুমি ডিরেক্ট এখানে চলে আসবা, টোকেন নেওয়া লাগবে না, আমাকে দিও, এভাবে এভাবে ইয়ে করে দিব। সো ওইখান থেকে আই হ্যাড মাই ফার্স্ট অ্যাকাউন্ট। তারপরে যখন আমি প্রপার যখন ফার্স্ট জবে ঢুকি, এইটাও একটা ইন্টারেস্টিং স্টোরি। আমি একটা ইভেন্ট ম্যানেজমেন্টে ঢুকি, কারণ আমি খুব জিদে ছিলাম যে না আমি আব্বু আম্মুর রেফারেন্সে কোনো জবে ঢুকবো না। হ্যাঁ, আমি নিজে ইন্টারভিউ দিচ্ছি, আমি এটাও একটা ফিল্মের মন্টাজের মতন। আমি এত উদ্ভট জায়গায় ইন্টারভিউ দিতে গেছি। আই রিমেম্বার একটা কল সেন্টার মালিবাগ না লালমাটিয়াতে কোথায় সেট আপ করছে। হ্যাঁ, আমি আব্বুকে বলছে আমি জবটা করতে চাই, মানে পেটা খুব লুক্রেটিভ ভাবে লিখা, যে ট্রান্সপোর্ট দিবে, এটা দিবে, ওইটা দিবে। দ্য শেডিয়েস্ট বিল্ডিং, আর দরজাটা খুলে দেখি 5টা ছেলে বসে আছে, একটা রুম একদম মানে রুমটাও একদম এই যেমন একটা কাউচ, এখানে 5টা ছেলে বসা, ওরা বলতেছে আচ্ছা আসেন। আমি বলছি ঠিক আছে দাঁড়ান আসতেছি। আমি বিল্ডিংটা 4 তলায় সিঁড়ি দিয়ে উঠছিলাম। আমি আবার নিচে নেমে আমি আব্বুকে বলছি যে আব্বু একটু আমার সাথে উপরে চলো। তারপরে আব্বু টুক ওয়ান লুক এট দ্য প্লেস, আই ওয়াজ লাইক যে চলো, লাগবে না। সো আমি মানে এরকম করে কয়েকটা জায়গায় হিটস এন্ড মিসেস হওয়ার পরে I landed a job at this event management firm. ভালোই মোটামুটি ভালো লাগলো। আর আমার খুব তখন ওই যে বললাম না আমি তো সবসময় মুভি দেখে ইন্সপায়ার, ব্যান্ড বাজা বারাত দেখছি, আরে এটা তো রিয়েল লাইফে এখন আমি whereas I had no experience. I joined as a marketing intern, but somehow আমি ওই প্র্যাকটিক্যাল মানে টিমে ঢুকে গিয়েছিলাম, প্ল্যানিং এর টিমে। আর এই জবে লোকটা যেটা করলো, প্রত্যেক মাস এরকম ও আমাদেরকে ডাকতো আর বলতো যে এই মাসটা একটু লস হয়েছে, তোমরা একটু দেখো, একটু অ্যাডজাস্ট করো, আমি নেক্সট মাসে দিয়ে দিব, সরি এসে। আর আমাদের মানে লোকটা না দেখতেও খুব মানে হ্যাঁ মানে ওকে দেখলি না তো মাইলা তো মনে কিছু ঠিক আছে, ওকে আমি একটু উল্টা টাকা দে, বুঝছো। এরকম করতে দিয়েছো নাকি কখনো? 8 মাস হয়ে গেছে, কোনো একটা টাকা দেয় নাই, 8 মাসের বেতনও দেয় নাই, বুঝছো। অ্যাট ওয়ান পয়েন্ট আমি দেখতেছি আমার যে সেভিংস গুলো ছিল, অফিসে যেতেও তো টাকা লাগে, ওখানে লাঞ্চ করতেছি, খরচ হচ্ছে, ইভেন যেখানে ইভেন্ট হয় ওগুলোতে আমরা নিজেদের খরচে যেতাম। সো অ্যাট ওয়ান পয়েন্ট আমরা সব এমপ্লয় বেশি জন ছিলাম না, আমরা 7-8 জন একটা টিম ছিলাম। আমরা ওনাকে লিটারালি যখন কর্নার করি যে দিবেন নাকি, উনি বলি ঠিক আছে দিব, তোমরা এই তারিখে আইসো। হ্যাঁ, আমরা যখন ওই তারিখে যাই দেখি হি র্যাপটা একদম একটা সুতা পর্যন্ত নাই অফিসে, জাস্ট গন। দিস ইজ ওই যে হেরাফেরি, একদম হেরাফেরি মোমেন্ট। কি হইলো আমি কিছুই বুঝলাম না, যে ফার্স্ট জবের এক্সপিরিয়েন্স এত। তারপরে থ্যাঙ্কফুলি আমি দেখো জয়েন করি, আর ওইটার থেকে তো অফকোর্স এই যে এইখানে সেগওয়ে হয়ে গেল সবকিছু। বাট মানে ওভারঅল যেটা দেখলাম যে সবকিছু মিলায় এখন যেমন ঠিক আছে, এখন ল্যাফ অ্যাবাউট ইট, তখন এক তো ট্রমাটাইজিং লাগছে, তখন সব ফার্স্ট টাইম যখন হতে থাকে ভেরি ওভারওয়েলমিং। হ্যাঁ তাই না। সো এইগুলো যেমন আব্বু তোমাকে চাইলে একটা স্কুলের কোর্সও চাইলে তোমাকে শিখাবে না, দিস ইজ সামথিং দ্যাট ইউ জাস্ট লার্ন অন ইয়ার ওন। বাট এই যে when do you think women should start thinking about their financial security? এইটা আমার মনে হয় যে as soon as you start earning, এটা কিন্তু আমার অনেক বড় একটা হেল্প হয়েছে। যে যেটা আমি বললাম যে অ্যাকাউন্ট আমি ফার্স্ট খুলেছিলাম, ওইটা কিন্তু টু দিস ডেট এটা আমার সেভিংস অ্যাকাউন্টের মতো, মানে ওই অ্যাকাউন্টে একদম ইফ ইটস নট দ্য রেইনিয়েস্ট অফ ডেজ আমি হাত দেই না। ওই অ্যাকাউন্টের আমার কোনো এটিএম কার্ড আমি বানাই নাই, যে চাইলে যেন আমি টাকা চাইলেও যেন না তুলতে না পারি, ওইটা ওখানে থাকবে। ওইটা দিস ইজ লাইক মাই একদম মানে ওই আলটিমেট অ্যাকাউন্ট আমি হাত দিব না। And what I've done recently is I have signed up for life insurance, I've signed up for health insurance. এটা কিন্তু আমি জানি না বাংলাদেশে, আমি জানি না কতটুকু কমন নলেজ, বাট এগুলোতে আমার মনে হয় একটু না হইলেও ইনভেস্ট করা উচিত। হ্যাঁ, যে কারণ আল্লাহ মাফ করুক কখন কি হচ্ছে, কখন কি হয়ে যাবে। আর অনেকজনের কাছে কিন্তু মনে হয় যে না আমার কাছে তো লাখ লাখ টাকা নাই, হাউ ডু আই ইনভেস্ট, হাউ ডু আই সেভ। এটা কিন্তু এই যে দিস ইজ ওয়্যার এআই কামস, এইখানে অ্যাডভান্টেজ আছে। ইভেন ইফ ইউ হ্যাভ 5,000 টাকা, জাস্ট আস্ক ChatGPT যে আই হ্যাভ 5,000 টাকা, হোয়াট ডু আই ডু উইথ ইট, হাউ ডু আই সেভ দিস, হাউ ডু আই ইনভেস্ট দিস। কারণ এখন কিন্তু অনেক ভালো ভালো শেডি না, মানে ডু ইউর রিসার্চ, বাট এখন আসলে অনেক ভালো ভালো ইনভেস্টমেন্ট স্কিমস আছে, সঞ্চয়পত্র আছে, ডিপিএস আছে, যেখানে তুমি তোমার টাকা ওইভাবে রাখতে পারবা। সো আমার মনে হয় যে মানে আর্লি অন, অ্যাজ সুন অ্যাজ মানে তোমার স্কুল কলেজ হোক বা যেই হোক, কারণ একটা মেয়ের জন্য আমার মনে হয় ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স যে কতটুকু ইম্পর্টেন্ট, আই ক্যানট এমফাসাইজ ইনাফ অন দিস। আর এটা আমার আম্মু এটা আমাকে ছোটবেলা থেকে বলে যে তুমি
সবসময় এজিউম করবা যে তোমাকে আশেপাশে মানুষ ঠকাবে, তোমাকে তোমার হাজবেন্ড ছেড়ে চলে যাবে, আমরাও কেউ লাইফে থাকবো না। So you have to be your own person and you have to stand on your own feet. যেন আল্লাহ মাফ করো যদি কিছু না মানে বড় ইওর আম্মু সে মানে ওই মায়ের থোরটা বাদে কিন্তু তার অ্যাডভাইস গুলো খুব ভালো। সে আমাকে এমন ভাবে বললাম না যে আমি যদি কনফিডেন্ট না হই কে হবে, she has built me for like the worst case scenario. মানে সে আমাকে ছোটবেলা থেকে বলে কি ধরেই নিবা তোমার হাজবেন্ড চিট করবে, কিন্তু মানে ধরে নিবা ফালতু ধরে নিবা, কারণ think of the worst situation. আমার আব্বু এভাবে কথা বলে। হ্যাঁ, আর তার কথা হচ্ছে যে তোমার হ্যাপিনেস, your happiness cannot be tied to someone else. You have to be in charge of your own happiness. You have to determine যে তুমি তোমার লাইফ কিভাবে লিড করবা। দুনিয়া কি করতেছে, হাজবেন্ড কি করতেছে, ইভেন সে নিজেরটাও বলতো যে মা বাবাও এট ওয়ান পয়েন্ট থাকবে না, আর অনেকজনের মা বাবা কিন্তু থেকেও আবার নাই, ওইভাবে সাপোর্ট দেয় না, বা অনেক ফ্যামিলিগত। ইভেন আম্মু আমাকে সবসময় বলে যে তোমার ভাই বোন, আমি তোমার ভাইদের সাথে বেশ ক্লোজ, বলে যে ভাই বোনও যখন জমি জামার কথাবার্তা আসে কেউ কাউকে চিনে না। সো তুমি তোমারটা ঠিক রাখবা, তোমার সেভিংস, তোমার ফাইন্যান্সেস, দিস ইজ দ্য অনলি থিং যেটা মানে দ্যাট উইল এনেবল টু স্ট্যান্ড, মানে তোমাকে এনেবল করবে টু স্ট্যান্ড ইউর ওন গ্রাউন্ড। বাকি সবকিছু ছিন্ন ভিন্ন হয়ে গেলে ইউ উইল বি ইয়োর, মানে অ্যাটলিস্ট ওই সেফটি নেটটা তুমি ধরে রেখো। এমন কি কখনো হয়েছে দ্যাট ইউ স্পেন্ট টু মাচ এন্ড দেন ফেল্ট গিলটি অ্যাবাউট ইট? হ্যাঁ, আই টেন্ড টু। তোমার গিলটি প্লেজার কি, মানে কোন জিনিসটায় তুমি সবচেয়ে বেশি খরচ করো? পারফিউমে। আর এই পারফিউম জিনিসটা কি মানে গিভেন যে জিনিসটা কত ছোট, ধামধুম না 20,000 30,000 ধামধুম, and then when you come home and you're like শেষও হয়ে যায় and you're like আচ্ছা এতগুলো টাকা গেল, but you're staring at like 2 bottles. মানে এমন হয়তো যে এতগুলো টাকা দিয়ে মানে but the bottles are so pretty. আর আমার কিন্তু কোনো বাজে অভ্যাস নাই। হ্যাঁ, আমি কি বলবো যে আমি যে খুব বেশি বাইরে টাকা পয়সা উড়াচ্ছি, মানে যে কোনো কিছু এরকম কিছু না যে উল্টাপাল্টা স্পেন্ড করতেছি। যখন আমি স্পেন্ড করি, যখন ওই ডোপামিনটা আমার লাগে, ওই যে এই পারফিউম আর আমার ব্যাগস, এইটাই। জামা কাপড়ও হয়তো, বা জামা কাপড় তো লাগে না, বুঝছো, এটা আমি এখানে অ্যাডভান্টেজে আছি। So which brings me to my next segment, which is Yellow, the Powersuit. এখানে আমরা একটু ফ্যাশন নিয়ে কথা বলবো, and I have always admired you for wearing something that represents yourself. মানে আমি তোমাকে কখনো দেখিনি যে you've given into trend, বা এখন এই কাজটা চলছে আমি এই এরকম। In fact আমার মনে হয় I have inspired other people to get on that trend. যখন সবাই কেপ পরা শুরু করলো, I don't want to sound, মানে it will probably sound like the cockiest thing ever, but I truly believe I started it. কারণ আমি যতদিন না পড়া শুরু করছি, আমি কারো গায়ে এত কেপ দেখতাম না, তারপরে হঠাৎ করে দেখি সবাই কেপস পড়তেছে। দেখছো? So what's your current obsession in fashion? I think kaftans. এটা বেস্ট। কোনো প্যান্টের সাথে ম্যাচ করো, ওড়না ম্যাচ করো, এটা করো, গরমের জন্য লুজ ফিটিং, আর একটা পরলে আমার কি মানে গর্জিয়াস লাগে। So you are like set. And I think it's also good for every occasion. মানে একটা সিম্পল দাওয়াতে গেলেও you can wear this, একটা বিয়েতেও you can wear this. What's your favorite thing to buy other than perfume if it comes to clothing? Probably capes. আমার capes অনেক ভালো লাগে কি, no matter what you're wearing inside, তুমি ম্যাক্সিও পরে থাকো, you put on a gorgeous cape and you're set. মানে তুমি সব জায়গায়, তুমি বাজার বলো, মেলা বলো, you can go anywhere crowded. It doesn't look indecent and it's very easy to like মানে carry. How do you set your red carpet looks, or how do you decide them? আমাকে মানুষজন হাসবে আমার যে রেড কার্পেট লুকস, আমি এত র্যান্ডম জিনিস করি, বাট আই থিঙ্ক what was your most randomest pick, যে মানে ধর রেড কার্পেটে যেতে হবে, হ্যাঁ, বাট ইউ আর লাইক থাক এটা পরে চলে যাই? একবার আই হ্যাভ হ্যাড দিস মোমেন্টস। তোমার একবার আমি যে ইভেন্টটা যে আজকে রাতে আছে, আই ফরগট, আর আমি পুরাটা দিন ঘুমাইছিলাম। আই woke up at 6, তাও ডানা 100 বার ফোন দিচ্ছে। তারপরে উঠে বলছি কি হয়েছে, ফোন দিচ্ছ কেন? বলে কি একটু পরে তো ইভেন্ট, তুমি নমিনেটেড, ওইটা আরেকটা ওটিটির অ্যাওয়ার্ডের, ওইটার সময় একটা কন্টেন্ট ক্রিয়েশনের। ও আচ্ছা, তা আমি ভুলে আই ডিড নট প্ল্যান এনিথিং। যেটা আমার মনে হয় যেটা সামনে পেয়েছি, আই ওয়ার দিস ট্যাকি ইয়েলো কামিজ, আর আমার চুল ওয়াশ করা ছিল না, অ্যান্ড ইট ওয়াজ লাইক ভেরি অয়েলি। হ্যাঁ, তো তখন আমার কাছে দেখলাম যে ড্রাই শ্যাম্পু শেষ, এখন আমি কি করবো, এত তেল করতেছে, গোসল করার টাইম নাই। বেবি পাউডার দিচ্ছি, বুঝছো, বেবি পাউডার দেওয়াতে যেটা হয়েছে, ওটা মানে সস্তা বেবি পাউডার ছিল। জনসনটা ছাড়া কিন্তু অন্য বেবি পাউডার দিলে ইট ডাজন্ট ওয়ার্ক, কারণ ওইটার গ্র্যানিউলস বেশি থাকে। এটা দেখছো একটা মেয়ে কত মাথায় পাউডার দিলে এগুলা ডিসকভার করছে। আমার মনে হয় কোন একটা
মানে একটা সস্তা বেবি পাউডার ছিল, হোয়াট হ্যাপেন্ড ইজ ঘাম আর তেলের সাথে মিলে এটা ক্লাম্পি হয়ে গেছে। সো আই ওয়াজ লাইক ও মাই গড, মানে এই যে তাড়াহুড়া একটা কামিজ পরছি কোনো কনটেক্সট ছাড়া, তারপরে আমি কি করব, আমি এটাকে তুলে একটা ওই যে আমি ভাবছি কি ওই যে স্লিক বানগুলা করে না, এখন আমার চেহারা যেরকম মাই ফেস ইজ নট মেন্ট ফর স্লিক বানস, আমাকে আরো একদম মনে হচ্ছে কি মানে ওই যে ভাবিগুলা থাকে না একদম এইভাবে আমার চুল টুল টানা, তেল করতেছি, ফেস তেল করতেছে, প্রবলি মাই ওয়ার্স্ট রেড কার্পেট লুক। বাট আমার মনে হয় যে দ্য কাইন্ড অফ প্রেশার দ্যাট উই পুট অন আওরসেলভস, সবাই কিন্তু নিজেরটা নিয়ে ব্যস্ত থাকে, তো আমাকে যে কেউ দেখবে, কেউ জাজ করবে, সবাই নিজেরটা নিয়ে ব্যস্ত, তো যে না পার পেয়ে গেছে, কেউ দেখে কিছু বলতেছে না। বাট এই যে যখন আমি প্রথম আলোর জন্য যখন নমিনেটেড হলাম, দিস ওয়াজ মানে এইটা আমার সবচেয়ে প্ল্যান্ড লুক ছিল, যে ওইটা একটা কাফতান পরেছিলাম খুব সুন্দর। For the first time আমি সেলনে গিয়ে রেডি হয়েছি। Usually I do my own makeup. I'm not saying I'm good at it, but I'm too lazy যে সেলনে যাব, হ্যাঁ ওই টাইমটা চুল করাবো 4-5 ঘন্টা ধরে। In general I'm lazy to go to salon, মানে ধরো ওটা কোনো কেয়ারের জন্য হলেও আমার কাছে মনে হচ্ছে মানে ওটা যাব, বসে থাকবো, টাইম চলে যাবে, I don't feel productive। হ্যাঁ আমি the way I time my salon visits is যখন আমি দেখি যে হেয়ার গ্রোথটা বের হচ্ছে, যে যেদিন ওয়্যাক্স করতেই হবে, যে এখন একটু বেশি এক্সট্রিম হয়ে যাচ্ছে, ওই দিন যে একদিন যাব, ওইটাই আমার ফেশিয়াল বলো, হেয়ার বলো। আর আমি যে কখনো পার্লারে গিয়ে রেডি হব, এটা আমার মাথায় মানে এটা আমি চিন্তাই করতে পারি না যে এত এফর্ট আমি দিব। বাট দেখলাম যে না, এত সুন্দর করে, আই ওয়েন্ট টু বিউটি বুক বাই সুমাইয়া, আর এত সুন্দর করে আমাকে সাজা, যে ও মাই গড হোয়াই ডোন্ট আই ডু দিস মোর অফেন। একবার ওই টেস্টটা পেয়ে যাওয়ার পর আমার খুব মজা লাগছে। বাট দ্যাট ওয়াজ মাই মোস্ট planned look, and I think that is the best I've looked on a red carpet. Tell us something about your skincare. We've heard that you're obsessed with skincare. I am obsessed, but আমি ওইরকম মানে I love skincare but my skin doesn't care. আমি আমার মনে হয় আমার এইটাই যে পারফিউমস ছাড়া আমার মনে হয় I've been obsessing এই যে skincare আমি সবচেয়ে বেশি লাইক। এখন how many steps do you have in your night care? I think I have around 7. I have my toner, I have my এই এখন রিসেন্টলি এই যে আমার ব্রেকআউটস এর জন্য আরো 2টা সিরাম একনে অ্যাড করেছি, এন্ড দেন আই হ্যাভ মাই পিগমেন্টেশন, ওইটার জন্য আরো 2টা সিরাম আছে। আর তারপরে send me the acne list. হ্যাঁ acne skincare list actually অনেক ভালো আছে। এন্ড তারপরে what I've started doing is I started doing that ওই যে LED red therapy, does it work? I don't know, তুমি আমাকে দেখে কি ডিফারেন্ট লাগছে, এখন তো মেকআপ করা, এখন আমি জানি না, I have to ওইটা দিলে না, but I see a glow, তাহলে হইতে পারে হ্যাঁ। সো ওইটা দিয়ে আমি আগে মানে আমি জানি না আমি যে কত কিছু করি, আমি ওই মাস্কটা দিই, I do my serums, I do my moisturizer, and then I do that with a collagen peeling mask। হ্যাঁ, তারপরে তো there is an entire routine for my body care। এখন কিন্তু একটা serum lotion পাওয়া যায়, so I put that on, then I do একটা লেয়ার করি আমি perfume oils এর, তারপরে আমি আরেকটা লেয়ার লোশন দিই, মানে I like going to bed like a glazed wet donut। হ্যাঁ আমি জানি না যে আমার মনে হয় তারপরে অটোমেটিক্যালি না ওভাবে গেলে ঘুমটাও তখন অনেক আমি যখন আর আমি because I feel like মানে আমাদের কাজটা যেরকম এভরিডে সো কেওটিক, আমি যদি অ্যাক্টিভলি যদি আমি শুটসও না করি, এই যে মানে মিটিংস বলো বা ইভেন একটা জায়গা থেকে একটা জায়গায় যাওয়া, এই যে ঢাকার এই ট্রাফিক, এই পলিউশন সবকিছু পরে না, আই ফিল লাইক ওই মানে রাত্রেবেলা আই এম আ নাইট শাওয়ার পারসন, আমি কখনো সকালবেলা নাইট শাওয়ার এন্ড ইট হ্যাজ টু বি হট। আর আমি না কয়েকজনের লজিকটা বুঝি না, কয়েকজন না রাত্রেবেলা শাওয়ার নেয় না, ওরা ঘুমায়, সকালবেলা শাওয়ার নেই, সারাদিনের ময়লা নিয়ে তুমি ঘুমাচ্ছ কেমনে, ডার্টি, এত কেমন মেজাজ খারাপ লাগে আমার এগুলো শুনলে। So I have to take a shower, it doesn't matter। মাঝে মাঝে এমন হয়, so I'm the kind of person, আমার যদি জামা কাপড় ময়লা থাকে আমি ওই মানে I don't wear মানে I don't go to bed, আমি বিছানায় বসিও না, আমিও বসি না, লাইক বাইরের কাপড় is cannot be on my bed। একবার I remember আমি অনেক টায়ার্ড হয়ে বাসায় ঢুকছি, গোসলও যে করবো, আমি এত টায়ার্ড এখন আমি বিছানায়ও শুতে পারতেছি না, and I cannot। এই টাইমের জন্য আমি তোমাকে একটা হ্যাক দেই, তখন আমি যেটা করি যে আমি মানে এক্সস্টেড, ধরো টানা 12 ঘন্টা 14 ঘন্টা শুট করে এসে বাসায় আমি গিজারটা অন করে আমি যাব শাওয়ারে, বাট মাই বডি ক্যান্ট, আমি আমার বেডের উপর আরেকটা চাদর বিছাই আমি ওটাতে ঘুমাই, সকালে উঠে আই রিমুভ দ্যাট, সো দ্যাটস আ নিউ হ্যাক। এটা আমারটার চেয়ে অনেক বেটার। আমি তারপরে কি করছি, আমি না মাটিতে বসছি, বুঝছো যে কি করব,
গোসল করব, ঘুমাবো, এটা করতে করতে না আমি মাটিতে এইভাবে ঘুমাই গেছি। তো আম্মু ওয়াকড অন মি, আমি লাশের মতন এইভাবে ঘুমাইছি। আম্মু এইভাবে কারিনা কারিনা, বুঝছো, আম্মু ফ্রিক আউট করছে যে কি হচ্ছে। তারপর আমি শাওয়ার টাওয়ার নিয়ে, ওই যে শাওয়ার নিয়ে একটু তাজা লাগে, ওই যে বলো 15 মিনিট বলো 20 মিনিট বলো, আই ফিল লাইক ওইটা জাস্ট মানে ফাইনালি ওইটা একদম একটা না, ওইটা একটা রিচুয়ালের মতন। দ্যাট ইজ ওই 15 মিনিটটা আমার জন্য সিক্রেট। ইট ডাজন্ট ম্যাটার যে স্কিন ডাজন্ট কেয়ার, এটা এট দিস পয়েন্ট ইভেন আই ডোন্ট কেয়ার যে আমার মানে একনে চলে যাচ্ছে নাকি, বা ডুইং অল দোজ অ্যাক্টিভিটি ইট অলসো শোজ দ্য সেলফ লাভ। এটা ভালো লাগে, এটা ভালো লাগে। মানে আই পুট অন মাই, এই যে আমার একটা মুভি, একটা রম-কম ছাড়লাম, একটা ক্যান্ডেল জ্বালাইলাম, একটু পারফিউম দিলাম, এইটাই মানে আই ফিল লাইক এভরি গার্ল একটু নিজেদের মেন্টাল হেলথের জন্য না হলেও এই 15টা মিনিট জাস্ট নিজেকে ডেডিকেট করে একটু ঘুমের আগে রিল্যাক্সড হয়ে তারপরে তুমি মানে go into your world of dreams. But এটা important, taking 15 minutes for yourself, no matter what you do. Absolutely. So now Kaarina has reached a place where she has made her identity not just in one sector but multiple. You are a successful woman, and now when you look back at your 10-year-old self, what do you want to tell her? I want to tell her to stop freaking out, because I think that was the age when I wanted to do everything. আর আমার খালি মনে হতো কি যে কোনো টাইম নাই, এই জন্য আমি অস্থিরতা করতাম, না না আমার এটা করা লাগবে, এটা করা লাগবে। সো আমার মনে হয় যে দিস ইজ দ্য অনলি থিং আই ওয়ান্ট টু টেল এনি ইয়াং পার্সন ইজ যে ইটস গোয়িং টু ওয়ার্ক আউট। আমি জানি না কিভাবে, বাট if you put in hard work and if you're passionate about whatever it is that you're doing, success will follow. So সবসময় যে আরেকজনের সাথে যে রেস করতে হবে যে ও মাই গড, মানে এখন যেমন আমার অনেক ফ্রেন্ডস কিন্তু বাইরে সেটেলড, সো অফকোর্স দে হ্যাভ দেয়ার, মানে দেশের বাইরে যেমন ইটস ইজিয়ার, তোমার গাড়ি আছে, বাড়ি আছে, হ্যাঁ অন্যরকম। আমার অনেক ফ্রেন্ডের বাসা দেখি ওভারলুকিং লাইক দ্য বিচ, হ্যাঁ। তো বাংলাদেশে তো এটা ইম্পসিবল যে একটা পেন্ট হাউস কিনে আমি বসে আছি। সো Where's the beach? But if I মানে আমি যদি ওইভাবে যদি আমি রেসটা চিন্তা করি, তখন আমি জানি ওইখান থেকে আমার ডাইগ্রেশন শুরু হবে। সো সবার জার্নি ডিফারেন্ট, আই এম গোয়িং টু কিপ ডুইং হোয়াট আই লাভ, অ্যান্ড হোপফুলি যেটা আমার সাথে হবে ওইটা হয়তো আমার জন্য বেস্টটাই হবে। সো আমি সবসময় ওই মাইন্ডসেট নিয়ে থাকি যে only good things will come to me. And those who want to build themselves as content creators, but they're new in the industry, but also facing a lot of bully, ওদের জন্য তোমার, what do you want to tell them? I just want to tell them dive in. মানে তুমি যত চিন্তা করবা, the more you overthink it. যেটা আমি বললাম যে এখন না অনেকজনের কন্টেন্ট দেখে মনে কি আল্লাহ এটা কিভাবে এডিট করলো, কিভাবে শুট করলো, ও মাই গড, দ্য লাইটস, দ্য ক্যামেরাস, দ্য কস্টিউমস, অ্যান্ড এভরি ইনফ্লুয়েন্সার। আমি যখন ইনস্টাগ্রাম খুলি, মানে ইভেন আমি যাদেরকে অনেক পছন্দ করি, ইশরাত বলো, সাবা বলো, এভরিওয়ান লুক সো বিউটিফুল, সবার চুল সেট, সবাই এত সুন্দর লাগে। অ্যান্ড দেন ইউ লুক অ্যাট মাই ভিডিওস অ্যান্ড আই এম লাইক আমার একটা ছেঁড়া ম্যাক্সি পরা, হ্যাঁ। অ্যান্ড আমি এটা সবসময় ইভেন সাবাকে প্রায় নক করছি, তুমি কিভাবে এডিট করতেছো, এডিট এত সুন্দর হয়, বলে আপু আমি নিজে রাত জেগে করি। সো দ্যাটস মানে মোর পাওয়ার টু হার। বাট এটা আমি জানি আমার মধ্যে এত ধৈর্য নাই, বাট এইভাবে যদি তুমি যদি চিন্তা করো যে না আমার কন্টেন্টটা ওর মতন হতে হবে, বা আই হ্যাভ টু লুক লাইক হার টু মেক ফ্যাশন কন্টেন্টস, বা আই হ্যাভ টু মানে গো ফার অ্যান্ড ওয়াইড টু মেক ট্রাভেল কন্টেন্টস, সবাইকে দিয়ে মানে সবার সাথে কম্পেয়ার করে তুমি স্টার্ট করো না। তুমি যদি ট্রাভেল ভিডিওস করতে চাও, গাজীপুরে গিয়ে স্টার্ট করো দরকার হলে। তুমি যদি ফ্যাশন কন্টেন্ট বানাতে চাও, তোমার আলমারিতে যা যা আছে আরেকজনকে দেখে ইন্সপায়ার্ড হয়ে যে না তোমার সাবিয়াসাচির কাপড় পরে ফ্যাশন কন্টেন্ট করতে হবে, এইটা না। তোমার কাছে যে রিসোর্সেস আছে ওইটাই ইউটিলাইজ করো, অ্যান্ড স্টপ পুটিং দ্যাট প্রেশার অন ইয়োরসেলফ যে আই নিড টু বি লাইক ওই স্ট্যান্ডার্ড ধরা লাগবে। তুমি ইউ বিল্ড ইয়োর ওন বেঞ্চমার্ক। Very empowering and very fulfilling conversation. We have to end, unfortunately, but tar age I'm going to show you few of your photos which are my favorite, and you're going to tell us the story behind it. Okay. টাইম বাম বাদ দেন, সলিড একটা ফোন নেন। তাই টাইম বাম বাদ দাও, সলিড একটা ফোন নাও। So the first photo that I want to show you is this. হ্যাঁ, This looks like it's on a vacation. Where is this? হ্যাঁ, এটা হচ্ছে নিউ ইয়ার্স এ থাইল্যান্ডে। সো আমি And you guys look exhausted. Why? এটার একটা খুব ইন্টারেস্টিং স্টোরি আছে। সো আমি ডানা, রেজা, ইমু, আমরা সবাই এবার থাইল্যান্ডে যাই। দিস ওয়াজ বাংলা রোডটা কই জানি, পাতায়াতে। হ্যাঁ, আমাদের একটা ছিল যে মানে নিউ ইয়ারটা এরকম পাতায়াতে করবো, বিচে নাকি ফায়ারওয়ার্কস হয়, হ্যাঁ। সো সবকিছুই প্ল্যান করা, বাট উই ফরগট টু অ্যাকাউন্ট হাউ ক্রাউডেড ইট উইল বি। তো যেটা হয়েছে যে
সেলিব্রেশন করতে গিয়েও তো একটা ঝামেলা যে এত লোকজন বিচে মানুষকে, আর ওখানে তো বেচারা এই মানে থাই মানুষজন ওরাও তো ভদ্র, এদেরকে পাড়ায় পুরায় তো আমি গেছি ফায়ারওয়ার্কস দেখে। এখন তো হোটেলে ফেরত যেতে হবে, দেয়ার ইজ নট আ সিঙ্গল ট্রান্সপোর্টেশন দ্যাট কুড বি ফাউন্ড। আমরা কি করলাম, টুরিস্ট পুলিশ যাচ্ছিল, ডানা এরকম দৌড়তে বলে কি, এক্সকিউজ মি, ক্যান ইউ ড্রপ আস, মাই ফ্রেন্ড ইজ সিক। তো আমাকে কিন্তু সবসময় দেখতে সিক লাগে, বুঝছো, কারণ আমি ঘামাই তো প্রচুর। তো আমি এমনি করে ঘামাচ্ছি, আমি বলছি হ্যাঁ আই এম ফিলিং ভেরি সিক, আই উইল ফেইন্ট। তো কথা নাই বার্তা নাই, পুলিশ ভাবছে কি আমরা দুইজন আছি, পুলিশ আমাদের বলে কি ওকে গেট ইন। আমরা দূর থেকে রেজা রিমু, এই তোমরা আসো। তো ওরা দেখি, ওরা তাকায় এসে যে এরকম পুরো দল বল মিলে আমরা 4 জন একটা পুলিশের গাড়িতে উঠলাম। আর ওরাও খুব ভদ্র, মানে টুরিস্ট পুলিশে ওরাও ভাবতেছে জীবনেও তো ওদেরকে কেউ এরকম আগায় দিতে বলে নাই। তো আমরা বললাম একটু আগায় দাও, ওরা এট ওয়ান পয়েন্ট আমাদেরকে আগায় দিয়ে এমন একটা জায়গায় রাখছে ওইখানে কোনো ওদের গ্র্যাব পাওয়া যাচ্ছে না, এরকম এই যে এই ভ্যানটা, আই ডোন্ট নো হোয়াট দিস, এই যে ওপেন যে পিছনে ভ্যান, এইটাকে একটা পাইছি, এইটার পিছনে আমরা উঠে বলছে আমাদেরকে তুমি। And all this time I'm thinking this is a restaurant. না, এটা হচ্ছে ওয়ান অফ দোজ ভ্যানস, এটাকে কি বলে যে পিছে ইয়ে নাই, ছাদ নাই, কিছু নাই। ওকে পাইছে, ওকে বলছি বাকি রাস্তা আমাদেরকে আগে দেওয়ার। পুরো একটা একদম হ্যাংওভারের মতো একটা অ্যাডভেঞ্চার, যে পার্টি করা শেষ, এখন বাসায় যাব কিভাবে, যেভাবে যেটা পারতেছি ওই ভেহিকলে উঠতেছি। নাইস। and these moments are always fun with friends. হ্যাঁ এটা। Okay, now tell us something about this. এটা ছিল দেখো মিউজিক নাইট। ইট ওয়াজ মানে ইভেন্টটা খুব মজার ছিল, আমাদের চেনা পরিচিত এভরিওয়ান পারফর্মড। আর এখানে দেখো সবাই কি বেবিজ, সব ইয়াং আমরা। আর এইটা বেসিক্যালি এইভাবে হাসতেছি কারণ আমরা স্ট্রেট ভাবে একটা ছবি তুলছি, তারপরে ইভেন্ট লাইক যে এটা ভালো, মানে আমরা একটা ফেক ক্যান্ডিড নিই, হাসো তোমরা হাসো, সবাই হাসো। ওরা প্যারা খেয়ে এমন ডমিনেট করছি, সবাই হাসছে, and then we got it actually looks like a candid. কত সুন্দর আসছে। And we have another cute photo. এটা কোন ইভেন্টের ছিল? এটা রিসেন্টলি, যেটা নিয়ে রাকিন অনেক ফোমো খাইছে। এটা শাহ সিমেন্টের একটা ইভেন্ট ছিল। I'm waiting for Rakin's reply to our video. যে ফোমো খেয়ে এখানে কি লেখে? Oh my god, this is such a cute photo. Tell us something about this. এটা কোনো স্টোরি না, এটা ব্র্যান্ড এভাবে ছবি তুলতে বলছে। আর এটা ব্র্যান্ড অনেক প্যারা দিছে, কারণ প্রথমবার আমি ছবি তুলছিলাম বেলুনটা সাইডে ঘোরানো ছিল, ওদের নাম দেখা যাচ্ছিল না, পরে বলছে আবার। I know, I saw another friend of mine going through the same para. Our photo shoot it came out very cute. It came out very cute. Ooh, who is this gorgeous lady? এটা হচ্ছে সাইরা, যে অ্যাওয়ার্ড পাই নাই। This was during our shoot 36, 24, 36, আর এটা আমার আম্মুর শাড়ি। So most of the costumes that I wore, most of them আইদার আমার ক্লোজেট থেকে আসছে, বা যতগুলো শাড়ি ছিল ম্যাক্সিমাম আমার আম্মুর শাড়ি ছিল। সো ওইটা আমার জন্য How did it feel to? ওইটা অনেক স্পেশাল ছিল, বিকজ আমি ছোট থাকতে যখন আম্মুর সাইজের কাছাকাছি ছিলাম, অনেকটুক হচ্ছে আম্মুর কাপড়গুলো মাঝে মাঝে বড় করে পরতাম। সো এত বছর পর যে আবার আম্মুর শাড়িগুলা পরেছে আর সুন্দরও লেগেছে, মানুষজন অ্যাপ্রিশিয়েট করেছে, খুব ভালো লাগছে। Oh, that is beautiful. Okay, thank you so much, Kaarina, for being here with us and sharing so many wonderful moments with us. And now I'm going to capture this with a selfie, যেটা আমি কাহিনীর ফেসবুক পেজ থেকে আপলোড করব with the hashtag #SheGalaxyMoment. So let's take that selfie. Yay! It's a cute one. Wow. Sorry, I'm done. instruct করে keep angle. Beautiful. Oh wow. My skincare is finally caring. Thank you so much for being here with us, and I hope we can have you on another show, on another episode, and we can talk even for longer hours. I want that to happen. Season 3. Yes. All right, thank you guys for being with us, and definitely I'm going to come back with a new guest very soon. Till then, everyone, take care and stay with She.